পেপার পড়ার একটা অভিজ্ঞতা কিন্তু আপনাদের আছে কম বেশি। আমরা আমাদের সাথে রাজশাহীর অনেকেই যুক্ত হয়েছে এবং আমি বলতে চাই যে আলটিমেটলি যেভাবেই হোক টার্ম পেপার আপনাদের পড়ার কিছু অভিজ্ঞতা আছে, কিন্তু সেই সময় ব্যাপারটা ছিল বলা যায় যে একেবারেই এলিমেন্টারি পর্যায়ে, কিন্তু এখন আপনারা কিন্তু একদম চূড়ান্ত পর্যায়ে মাস্টার্স পর্যায়ে আপনারা একটা টার্ম পেপার পাবেন। এটাকে অত্যন্ত সিরিয়াসলি ভাবে দেখবো এবং আপনাদের সর্বোচ্চ এফোর্ট থাকবে এই টার্ম পেপারটা কিভাবে করতে হয় এবং কিভাবে যথাযথভাবে করলে এটা আপনাদের ভবিষ্যতের জন্য কাজে আসবে। অ্যাজ এ সোশিওলজিস্ট আপনারা যখন একটা কোর্স ওয়ার্ক শেষ করতে যান তখন কিন্তু একটা টার্ম পেপার আপনাদের একেবারেই ইম্পর্টেন্ট হয়ে আসে এবং আপনারা ভবিষ্যতে যদি কোনো চাকরি বাকরির ক্ষেত্রেও যান এই টার্ম পেপারটা হাতে করে আপনাদেরকে নিয়ে যেতে হবে। কারণ আপনাদের প্রথমেই জিজ্ঞাসা করবে যে থিসিস করেছেন কিনা, তো থিসিস করেছেন তো কিসের উপরে করেছেন, তো আপনার ফাইন্ডিংস কি ছিল, কেন আপনি এই টপিকটা নিয়েছেন, সেই প্রশ্নগুলো কিন্তু একেবারে অহরহ নিত্য নৈমিত্তিক ভাবে আপনাদের সামনে কিন্তু করবেন। হ্যাঁ, সাথী আক্তার রহিমা আক্তার আপনাদের ক্যামেরাগুলো অন করেন। আমরা কিন্তু আজকে একটু ভার্চুয়াল মিটিং এ সবাইকে দেখতে চাই, আপনাদের এক্সপ্রেশনগুলো দেখতে চাই। যাই হোক, আমাদের মূল কথা হচ্ছে যে আপনারা টার্ম পেপারটা যাতে প্রপারলি করতে পারেন। যারা আপনারা প্রিলিমিনারি থেকে এসেছেন তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের প্রিভিয়াস ইয়ারগুলোতে টার্ম পেপার পড়ার অভিজ্ঞতা নাই। আপনাদের টার্ম পেপার পড়ার জন্য আমরা আমাদের মানে সুষ্ঠুভাবে করার জন্য আমরা আপনাদেরকে এক করে সুপারভাইজার দিয়ে দিই। সুপারভাইজার হচ্ছেন আমাদের মধ্যেই একজন শিক্ষক আপনাদেরকে সুপারভাইজ করবেন, উনি জানাবেন কিভাবে করতে হবে, প্রক্রিয়া করতে হবে, কিভাবে ডেটা কালেকশন করতে হয়, কিভাবে আপনি একটা রিসার্চ করবেন, সেই রিসার্চের ধরন মধ্যে আপনারা আমার জানা মতে রিসার্চ মেথডোলজি কোর্সটা আপনারা কমপ্লিট করেছেন। হ্যাঁ, আমরা জানি যে টার্ম পেপার কিংবা থিসিস করার আগে আমরা রিসার্চ মেথডোলজি করিয়ে দিই। প্রিলিমিনারিতে যারা আছেন তাদের সৌভাগ্য হয়নি হয়তো আমাদের স্ট্যাটিস্টিক্স এর উপর একটা কোর্স করা, কিন্তু রিসার্চ মেথডোলজির মধ্যে কম বেশি আমরা স্ট্যাটিস্টিক্স কিন্তু আমরা করে দিয়েছিলাম। যার জন্য ওই বইটা যদি আপনারা প্রপারলি পড়ে থাকেন, বাংলা বইটাও যদি ঠিকমতো পড়ে থাকেন, স্যার একেএম নবী স্যারের বইটা, তাহলে আমি মনে করি যে আপনাদের এই বৈতরণী পার হতে সুবিধা হবে। আমার মনে হয় আপনাদের হাই টাইম যে আপনাদের কিন্তু এখন খুব জরুরি ভিত্তিতে যে এই টার্ম পেপারগুলো সিদ্ধান্ত নিতে হবে। সেক্ষেত্রে আমরা সব ফ্যাকাল্টি মেম্বাররা বসছিলাম, আমাদের একটা স্ট্রং কারিকুলাম কমিটি আছে। এটা বিশ্ববিদ্যালয়ের কি বলবো যে বিধিবদ্ধ পরিষদ, এবং এই বিধিবদ্ধ পরিষদে আমরা বিভিন্ন একাডেমিক বিষয়গুলোতে সিদ্ধান্ত, যেমন আপনার যে ব্যাপারটা আমি তুলনা করে বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা বলে সিএনবি, আমাদের এখানে সেটা হচ্ছে কারিকুলাম কমিটি। তো সেরকম ভাবে আমরা নিয়েছি, আমরা একটা শিক্ষকরা বসেছিলাম ইন্টারনাল মিটিং এ, এবং ইন্টারনাল মিটিং এ আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাদের রিসার্চ টপিক কি হবে সেটার বিষয়, সম্ভাব্য টপিক কি হবে, টাইটেলটা আপনারা নির্ধারণ করবেন। টাইটেলটা আপনাদের জন্য সেট করতে হবে, আপনার সংশ্লিষ্ট সুপারভাইজার আপনাকে এই বিষয়ে হেল্প করবে। তো যেহেতু এখন ফিজিক্যাল ক্লাসরুম হচ্ছে না, রাজশাহীতে যারা আছেন আমাদের সাথে যারা জয়েন করতেছেন, আপনাদের জন্য আমাদের যেহেতু রাজশাহীর কোনো শিক্ষককে আমরা এই মুহূর্তে সম্পৃক্ত করতে পারছি না, যেহেতু ফিজিক্যাল ডিস্টেন্সিং এর একটা ব্যাপার আছে, সেক্ষেত্রে আমাদের ঢাকা থেকে আপনাদেরকে জুমের মাধ্যমে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিংবা স্কাইপি এর মাধ্যমে আপনাদেরকে ভার্চুয়াল ভাবে আপনার সুপারভাইজারের সাথে রেগুলার যোগাযোগ করতে হবে। এটা কোনো ব্যাপার না, এটা অসম্ভব কোনো ব্যাপারও না। ইভেন এটা নিয়ে চিন্তার কোনো কারণও নেই, কারণ পৃথিবীর অনেক দেশে কিন্তু আপনার ভার্চুয়াল অনলাইন ক্লাসরুম আছে।
অনলাইনে থিসিস করা যায়, অনলাইনে সবকিছুই করা যায়। তো সুতরাং এটা আপনাদের আতঙ্কিত বা চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আপনাদের সুপারভাইজাররা সার্বক্ষণিক আপনাদের সাথে থাকবে, তদারকি করবে। আপনাদের যে কোনো প্রবলেম আপনারা আমাদের সাথে একটা সময় দেওয়া থাকবে, নির্ধারিত ওই সময়ের মধ্যে আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে আমাদের আনিকা ম্যাডাম আছেন, উনি আপনারা চিনেন ওনাকে। আমি ওনার সাথে একটু পার্সোনালি একটা আমরা সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, ওনাকে একটা রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা আপনাদের জন্য একটা প্রপোজাল ফরম্যাট, রিসার্চ প্রপোজাল ফরম্যাট তৈরি করে দেবেন যে আপনি কিভাবে করবেন, কিভাবে রিসার্চটা পরিচালনা করতে চান, একটা প্রস্তাবনা, প্রপোজাল যেটা বলে আমরা রিসার্চ প্রপোজাল, সেই প্রপোজাল আপনারা ওই ফরম্যাটের মধ্যে তৈরি করে দেবেন। এটা 1.5 পৃষ্ঠা হবে। সেখানে প্রশ্নগুলো দেওয়া থাকবে যে আপনি কিভাবে রিসার্চ করতে চান, সেইগুলো আপনি ফিল আপ করবেন। আপনার সংশ্লিষ্ট সুপারভাইজারের সাথে আপনি যোগাযোগ করবেন। আর আপনাদের কিছু টাইম ফ্রেমিং সেট করে দেওয়া হবে যে জানুয়ারি মাসে আপনারা কি করবেন, ফেব্রুয়ারি মাসে আপনারা কি করবেন, মার্চ মাসে আপনারা কি করবেন, এপ্রিল মাসে আপনারা কি করবেন। কিন্তু আমরা ধরে নিচ্ছি যে আপনাদের 30 এপ্রিল আপনাদের টার্ম পেপার ফাইনাল সাবমিশনের ডেট চূড়ান্ত থাকবে। আমি বারবার একটা কথা বলে দিচ্ছি, এই ডেট কিন্তু পেছাবে না, এক্সটেনশন হবে না। সুতরাং ইটস আপ টু ইউ যে আপনারা এই ব্যাপারে খুবই সতর্ক থাকবেন, টাইম শিডিউল ঠিক রাখার জন্য। আমরা ডিসেম্বরের মধ্যেই আপনাদের সমস্ত রিসার্চ প্রপোজাল পাস করে দিব এবং আপনাদের জন্য খুব ক্লিয়ার বার্তা থাকবে যে এই ডেট কোনোভাবেই আপনাদের চেঞ্জ হবে না। হ্যাঁ, তো সুতরাং ওয়ালাইকুম আসসালাম। আপনারা আপনাদের ক্যামেরাগুলো অন রাখবেন। হ্যাঁ, কানিজ আমাদের সাথে কানিজ ম্যাডাম আপনারা জয়েন করেছেন। শারমিন ম্যাডামের ক্লাস আপনারা করেছেন ইতিমধ্যে। আর কানিজের ক্লাস প্রিলিমিনারিতে ছিল, আর যার কারণে প্রিলিমিনারি স্টুডেন্ট অফ কানিজকে সবাই চিনবেন। জি ক্লাস নিয়েছে। তো যাই হোক, আমরা আমাদের আরেকটা দুঃসংবাদ আছে। আমাদের দুজন শিক্ষক ইতিমধ্যে করোনা পজিটিভ হয়েছে আমাদের ডিপার্টমেন্টের। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের আজমিরা বিলকিস ম্যাডাম করোনা পজিটিভ এবং মাশফিকা আশরাফ ম্যাডাম নিও করোনা পজিটিভ গত পরশুদিন উনি জানতে পেরেছেন। তো ওনাদের জন্য আমাদের সবার দোয়া থাকবে, খুব দ্রুত ওনারা যাতে আমাদের মধ্যে ফিরে আসতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাদের একটা টপিক সংক্রান্ত বিষয়ে আমরা যে জিনিসটা চিন্তা করছি যে আপনাদের একটা কমন টপিক দিব, কিন্তু আপনাদের এরিয়া রিসার্চ এরিয়া কিন্তু আপনাদের ভিন্ন ভিন্ন হবে। অর্থাৎ আপনারা আপনাদের গ্রাম আপনার রিসার্চ এরিয়া যেখানে আপনারা সংযুক্ত হবেন, ওখানে আপনার রিসার্চ কাজ পরিচালনা করবেন। সুতরাং একজনের সাথে কোনো সুযোগ নাই আরেকজনের মিলে যাওয়া। হ্যাঁ, তো এই ব্যাপারে খুব কেয়ারফুল থাকবেন। আমি কিন্তু বারবার বলছি আপনাদের এই ব্যাপারটা আপনাদের থিসিসে তো আমরা মানে কি বলে আমরা সফটওয়্যারে দিয়ে আমরা চেক করব যে আপনারা কেউ কারোর সাথে মিলিয়ে আছে কিনা কিংবা একজন আরেকজনের কপি করেছে। এটা কিন্তু সফটওয়্যারে দিলে মুহূর্তের মধ্যে ধরে ফেলা যায়। এখন অনেক রিসার্চার সফটওয়্যার চলে আসে। তো সুতরাং আপনারা কিন্তু এই কাজটা আমার মনে হয় জেনে শুনে করবেন না। হ্যাঁ, যে আমরা যদি আমরা এই মেকানিক্যাল করতে পারি, এটাকে বলা হয় ফেজারিজম। আর এই ফেজারিজমে যদি আপনারা ধরা পড়ে যান, আপনি তো অটোমেটিক্যালি থিসিস ফেল হয়ে যাবে। হ্যাঁ, তো ডোন্ট ডু দিস। আর আপনাদের এর মধ্যে আপনাদেরকে আমরা বেশ কয়েকবারই বলবো, আপনারা সুপারভাইজার আজকে না পারি আমরা আপনাদের দুই এক দিনের মধ্যে আমরা লিস্ট বের করে আমরা আপনাদের ছাত্র তালিকাটা বের করে আমরা সুপারভাইজার নির্ধারণ করে দিব কে কার আন্ডারে কাজ করবেন আপনারা। হ্যাঁ, তো যাই হোক, এখন এই সিচুয়েশন, এই অবস্থায় আপনাদেরকে আমি বারবার বলছি যে আমাদের আরো
বিষয়গুলো যে এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের পুরো একটা কোর্সের নোট 4 ক্রেডিটের একটা কোর্স, কিন্তু আপনাদের 4 ক্রেডিটের সমমানের একটা কোর্সের সমমানের হিসাবটা আর এই থিসিসটা কিন্তু ভাইবা বলে আমি আগে বলেছি যে আপনাদের কাছে দেখতে থাকি যে আপনারা মাস্টার্স থিসিস করছেন কি বৃত্তান্ত যদি নিজে না করেন তাহলে কিন্তু বিপদ হবে। তো যাই হোক, আমাদের সাথে শাবীন ম্যাডাম আছেন। শাবীন, আপনি কিছু বলবেন ছাত্রছাত্রীরা আছে? স্যার আসসালামু আলাইকুম। স্যার নাজমি বলছিলাম স্যার, রাজশাহী জোন। অন করে দিবেন, আপনারা যারা ক্যামেরা অন করে গেছেন কাইন্ডলি ক্যামেরাটা অন করবেন। স্যার আমি বেলকুনিতে বসে ক্লাস করছি আর আমার সিচুয়েশন নাই এখন আমার আসলে ক্যামেরার সামনে আসার। আমি এখন 9 মান্থ আমার প্রেগন্যান্সি চলছে স্যার, খুব কষ্ট করে আমি বসে আসলে থিসিসের করার চেষ্টা করতেছি। আর সুপারভিশন কে নাকি স্যার রাখছি। ক্যামেরা অন করে যাবেন। আমি প্লিজ আপনি ছাত্র আছে প্লিজ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আমি শাহিনা স্যার সিলেক্ট করেছি। হ্যাঁ ওকে, ক্যামেরা অন করে দেন। স্যার আমি এই মুহূর্তে হাসপাতালে আছি স্যার, কেবিনে আছি। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা শাবীন প্লিজ। ভাইয়া হ্যাঁ জি যেহেতু ওনাদের সাথে আমাদের নেক্সট থিসিসের বিষয়টা আসছে, তো যে রুলস আমরা যেগুলো মানে ফলো করার জন্য আমি বলবো আমরা যে নিয়মগুলোতে ওনারা যেন সেগুলো ঠিকভাবে ফলো করে। আর যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি বলবো তা হচ্ছে যে ওনারা কিন্তু আমাদের সাথে মেইনটেইন করে না। হ্যাঁ হ্যাঁ, এটা যদি না করে তাহলে কিন্তু প্রবলেম। হ্যাঁ, আর আমি কিন্তু বিগত যারা করেছে তাদের থিসিস কিন্তু আমি জমা নিয়ে অথবা সাইন করিনি, তারা জমা দিলেও কোনো লাভ নাই, আমি সেটা কিন্তু নেই। তো টাইম টু টাইম যদি যোগাযোগ না করে এটা বড় একটা প্রবলেম, অবশ্যই এটা করতে হবে। আর আমাদের যে রুলস রেগুলেশন গুলো যেভাবে আমরা একটা ফরম্যাট দিব ওনারা সেই অনুযায়ী ফলো করে নিজেদের কাজ করবেন, আমাদের সাথে যোগাযোগ মেইনটেইন করে। আর যে সমস্ত ম্যাটেরিয়াল নিয়ে ওনারা কাজ করবেন আমি বলবো সেগুলো আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন, আমাদেরকে টাইম টু টাইম সেগুলো দেখাবে যে ঠিক আছে কিনা বা আপনি কোনো সাজেশন থাকলে আমরা হেল্প করব। এই তো বলবো যখন কাজ শুরু করব তখন ইনশাআল্লাহ আমরা যতদূর সম্ভব ওনাদের হেল্প করার চেষ্টা করব যেন ওনারা যাতে আমাদের সাথে অ্যাক্টিভ থাকে, সবসময় রেগুলার কানেক্টেড থাকে, এটাই বলবো আমি স্টুডেন্টদেরকে। ওকে শাবীন, থ্যাংক ইউ। যে জিনিসটা আমাদের প্রিভিয়াস সময়ের অভিজ্ঞতা পাই যে আপনারা মোটামুটি আমরা টাইটেল ঠিক করে দিই, আপনারা 3-4 মাস কোনো খবর থাকে না। প্রতিদিন মনে করেন না আমাদের সাথে যোগাযোগ করার, একটা গল্প থিসিস নামে একটা গল্প লিখে নিয়ে আসেন, এনে আমাদের 7 দিন আগে থেকে বলেন যে স্যার এই আগামী 3 দিন পরে আমরা সাবজেক্ট দেখে এইভাবে কখনোই হবে না, কারণ আপনার অভিজ্ঞতা নাই, আপনাকে আগে সুপারভাইজার দেওয়া হচ্ছে, প্রয়োজনের তত্ত্বাবধায়ক যার অধীনে আপনাকে কাজ করতে হবে। দিস ইজ ওয়াই আপনারা যদি মনে করেন যে আমি একদিনের এক রাতের পরিশ্রমে কিভাবে আপনারা কোর্স ওয়ার্ক করেন 7 দিনে পার পেয়ে যাব, এইটা কিন্তু পার হবে না, আমি বারবার বলছি। কারণ আপনাদের থিসিস কিন্তু আমাদের স্যার আমরা স্যার অনার্সের স্টুডেন্ট ছিলাম স্যার। নাজনীন আমরা অনার্সের স্টুডেন্ট ছিলাম রাজশাহী জোনের স্যার। অনেস্টলি আমরা জি স্যার আপনাদের কথা শেষ করে নিন। জি স্যার বলেন স্যার, আমি পরে বলবো স্যার, বলেন। যেটা জি স্যার বাবা আমাদের খুব জরুরি সেটা হচ্ছে আপনারা রেগুলার যদি আমাদের সাথে যোগাযোগ না করেন, আপনারা এই মোটামুটি এক ধরনের গল্প লিখে নিয়ে আসলে কিন্তু আবার হবে না। যেমন আমাদের প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি, অনেক ক্ষেত্রে দেখেছি যে আপনি কি এটা লিখে নিয়ে আসছেন, কোনো না আছে কোনো লিটারেচার রিভিউ, না আছে কোনো সেখানে কোনো যুক্তি তর্ক, না আছে ডেটার উপস্থাপন, লিটারেচারের সাথে ডেটার কোনো মিল নাই, ডেটার সাথে আপনার রিসার্চ কোশ্চেনের কোনো মিল নাই, তারপরে অবজেক্টিভের সাথে আপনার লিটারেচারের কোনো মিল নাই, এবং ফাইন্ডিংস যা ডেটা কালেকশন করে আসছেন তার সাথে ফাইন্ডিংস এর কোনো মিল নেই। এখন আপনি এরকম একটা সিচুয়েশনে এই রিসার্চ পেপারের কোনো মানে নাই। আপনাদের রিসার্চ যে থিসিসগুলো এগুলো কিন্তু শুধুমাত্র আমাদের ভিতরের ইউনিভার্সিটি টিচাররাই এগুলো ইভালুয়েশন করবে তা কিন্তু না। এখানে অনেক পেপার আছে যেগুলো আমাদেরকে আমরা বাধ্য আর কি যে ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি কিংবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একজন করে এক্সটার্নাল
পরীক্ষক আমাদেরকে দিতে হবে। আমি যতই আমার নিজের ছাত্র বলে যতই ফেভার করি না কেন, ওখানে গিয়ে কিন্তু আর সেও জানবে না এটা কার থিসিস, কার আন্ডারে সুপারভিশনে থিসিসটা কমপ্লিট করেছেন, কিংবা আমিও জানবো না কার কাছে যাবে। তো সুতরাং এই জিনিসগুলো স্ট্রিক্ট গোপনীয়, প্রচন্ড রকম গোপনীয় ভাবে থাকে। আপনি যদি ফেল করে ফেলেন, কিন্তু তার আগে যে জিনিসটা হয় যে প্রাথমিক যে মূল্যায়ন আপনাদের সেই প্রাথমিক মূল্যায়নে কিন্তু আমরা দেখা যায় যে পরীক্ষা কমিটি যদি মনে করে এই থিসিসটি মূল্যায়নের জন্য পাঠানোর জন্য যথেষ্ট না, যথার্থ না, তাহলে কিন্তু সেটা ওই মূল্যায়নে যাওয়ার আগেই ওখানে বাদ করে দেয়। তো সুতরাং আপনার সুপারভাইজার কিন্তু আপনার যেটা বলা যায় যে একেবারে বস, ওনার সাথে আপনাকে রেগুলার যোগাযোগ রাখতে হবে এবং রেগুলার ওনার কাছ থেকে দিক নির্দেশনা নিতে হবে। এছাড়া কোনো উপায় নেই। আমরা কিন্তু এখন আমরা সুপারভাইজারদেরকেও একটা করে তালিকা করে দিচ্ছি, আপনার সাথে কোন স্টুডেন্ট কতবার কি কিসের কি কি বিষয় নিয়ে যোগাযোগ করেছে এবং আপনি কি কি ফিডব্যাক দিয়েছেন এবং সেই ফিডব্যাক অনুযায়ী সে কাজ করেছে কিনা। হ্যাঁ, আনিকা যেটা ফলো করা হয় পৃথিবীর সেরা ইউনিভার্সিটি গুলো, হ্যাঁ, সেই বিষয়টা আমরা কিন্তু ইন্ট্রোডিউস করছি বেশ রিসেন্ট 2-3 বছর ধরে। তো সুতরাং এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আপনি কতবার যোগাযোগ করলেন। এই শেষ মুহূর্তে এসে বললেন ম্যাডাম আমার তো অমুক ছিল, আমার বোন অসুস্থ ছিল, বোনের হাসপাতালে আমার থাকা লাগছে, এগুলো আমরা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। তো এইসব বিষয় এইসব উসিলা অনুগ্রহ করে আমাদের কাছে সেই সময় আনবেন না। হ্যাঁ, আপনারা অনেক সিনিয়র স্টুডেন্ট, আপনাদেরকে মানে এরকম শক্ত কথা বলতে আমাদেরও যখন বিব্রত হতে হবে। ডোন্ট ডু দিস এনিওয়ে। হ্যাঁ, আমাদের সাথে কানিজ ম্যাডাম আছে। কানিজ ম্যাডাম আপনার অভিজ্ঞতা একটু আমাদের সাথে শেয়ার করুন। আচ্ছা আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা স্টুডেন্ট, আমি যেটা বলতে চাই যে আমার গত অভিজ্ঞতা যেটা বলে, আমার সময় কিন্তু এরকম হয়েছে যে আমি যে ধরনের নির্দেশনা দিছি স্টুডেন্ট যখন না মানছে, এমন হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু অনেকগুলোতে আমি সাইন করিনি। এবং এমন স্টুডেন্ট আছে যে 6 সেমিস্টারে উঠে গেছে, 4th সেমিস্টার এটা দুইবার এসে আরেকবার এসে আমার সাথে আবার আলোচনায় বসে তারপর সে ওটা ঠিকভাবে করার পরে সিগনেচার করে পরের বারের স্টুডেন্টদের সাথে সেটা জমা দিছে। তো আমি শারমিন ম্যাডামের সাথে একমত যে সবচেয়ে বড় যে বিষয়টা যে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। মানে যে স্টুডেন্ট, আমার অভিজ্ঞতায় যেটা বলে যে স্টুডেন্ট যোগাযোগ করছে তারটা খুবই মানে ভালো হয়েছে, সে যতটুকু যেভাবে পারো তারটা মানে থিসিসটা খুব ভালো হয়। তো যোগাযোগ করতে হবে, আর আমরা যে ধরনের নির্দেশনা দিব সেই নির্দেশনাগুলো টাইম টু টাইম ফলো করতে হবে, এটাই সবচেয়ে জরুরি বিষয়। তাহলে তার যে অ্যাসাইনমেন্ট বা টার্ম পেপার বা থিসিস, মাস্টার্সে যেহেতু থিসিস, এই কাজটা খুব ভালো হবে আর কি। আচ্ছা, ধন্যবাদ। আপনাদেরকে একটু বলে রাখি, আমাদের এই সেশনটা কিন্তু আমরা রেকর্ড করে রাখছি। এই কারণে রেকর্ড করছি যে আপনাদেরকে যে নির্দেশনা দেওয়া হলো সেগুলো আমরা বিশ্ববিদ্যালয়কে প্রোভাইড করব। হ্যাঁ, এবং একেবারে মানে এই বিষয়টা আপনাদের কিন্তু রেকর্ডেড থাকবে এবং আপনারা কেউ বলতে পারবেন না যে স্যার এরকম নির্দেশনা তো আমাদের কোনো ছিল না। হ্যাঁ, তো আমি আমাদের সাথে যে আপনাদের ক্লাস নেন, আমি একটু আপনাকে বলবো, আমি মানে আমাদের পক্ষ থেকে যে একটা ফর্ম করতে রিকোয়েস্ট করেছিলাম যে প্রপোজাল, রিসার্চ প্রপোজাল দেওয়ার জন্য কিভাবে একটা ফরম্যাট করতে হয়। এখন করোনাকালীন সময়ে আমরা সবসময় একসাথে হয়তো সব জায়গায় বসতে পারি না, কিন্তু ওভার টেলিফোন বা জুমের মাধ্যমে কিন্তু আমরা রেগুলার আমাদের মধ্যে যোগাযোগ রাখি। আমি রিকোয়েস্ট করেছিলাম। হ্যাঁ, আনিকা, আপনি কি ফরম্যাটটা করতে পেরেছিলেন? হ্যাঁ, আমি করছি, আমি দেখাচ্ছি। ঠিক আছে, একদম ছোট করে আপনি যেরকম বলছিলেন। আমি বলেছিলাম একদম ছোট করে, কারণ আপনাদের একটু খেয়াল রাখবেন। আমি 1 মিনিট সময় দিচ্ছি। আপনারা এই ফরম্যাটটা ফিল আপ করে গুগল ক্লাসরুম একটা ক্রিয়েট করা হবে আপনাদের ব্যাচের জন্য, সেখানে আপনারা সাবমিট করবেন। এটা কিন্তু ডকুমেন্টেড। আপনি যদি চেঞ্জ করতে চান উইদিন 7 ডেজ এর মধ্যে আপনাকে সংশ্লিষ্ট সুপারভাইজারের সাথে যোগাযোগ করে এটা চেঞ্জ করতে হবে। এবং একবার যখন এটা ফাইনালি আমাদের কারিকুলাম কমিটিতে পাস হয়ে যাবে আপনাদের টাইটেল এবং প্রপোজালগুলো, তারপরে কিন্তু আপনি 7 দিন আগে এসে বলবেন স্যার আমি তো পারতেছি না, স্যার আমি একটু অমুক চেঞ্জ করতে চাই, অমুক ফিল্ডে কাজ করতে চাই, অমুক ফিল্ডে, এগুলোর কিন্তু কোনো সুযোগ থাকবে না। হ্যাঁ,
আমরা যখন কারিকুলাম কমিটি কিন্তু স্ট্যাটুয়ারি বডি, এখানে একবার পাস হয়ে গেলে এটা কিন্তু আর চেঞ্জ করা যায় না। সেই চেঞ্জ করার প্রক্রিয়া অনেক জটিল এবং সেটা খুব শর্ট টাইমে সম্ভব না, কারণ আমরা যে সিদ্ধান্ত নিব এটা একাডেমিক কাউন্সিল পর্যন্ত আমাদের জানাই দিতে হবে। হ্যাঁ, আপনারা যারা ফার্স্ট ইয়ারে মানে আমি পল্লবীরা যারা আমাদের ফার্স্ট ইয়ারে আমি বলি এইভাবে যে আমাদের তখন ছিল, তখন আমাদের অনেক কিছু ডিসঅর্গানাইজ ছিল এবং গোছালো ছিল, কিন্তু এখন কিন্তু আমরা অনেক বেশি গোছালো এবং অনেক বেশি সিস্টেমেটিক, যার কারণে এখন আপনারা চাইলেই অনেক কিছু করতে পারবেন। তাহলে আমি আবার আনিকা ম্যাডামের কাছে ফিরে যাচ্ছি। আমি ওনাকে রিকোয়েস্ট করবো আপনাদেরকে একটু এই বিষয়ে ব্রিফ করার জন্য, সেই রিসার্চ প্রপোজাল ফরম্যাটটা প্রথমত কিভাবে হবে সেটা বলার জন্য। আচ্ছা, দেখেন তো প্রপোজাল ফরম্যাটটা দেখা যাচ্ছে কিনা স্ক্রিন শেয়ারে? হ্যাঁ, এটা আমরা দেখতে পাচ্ছি। यस मैम, আচ্ছা, यस मैम। এটা খুবই ছোট একটা ফরম্যাট। হ্যাঁ, এখানে বুঝতে পারতেছেন আপনাদের নাম দিবেন, আপনাদের স্টুডেন্ট আইডি দিবেন, তারপরে প্রোগ্রাম তো সোশিওলজি আমি এটা লিখিয়ে দিছি, আর হচ্ছে এই সেমিস্টার যখন থেকে শুরু হয়েছে সেটা ডেটটা একটু দিয়ে দিবেন, ঠিক আছে? আর স্টাডি পিরিয়ডটা কবে জমা দিবেন, হ্যাঁ, জমা দেওয়ার লাস্ট ডেটটা এখানে থাকবে। শুরু কবে করলেন সেমিস্টারে আর হচ্ছে জমা কবে দিবেন, টোটাল পিরিয়ডটা এখানে নির্দিষ্টভাবে লেখা থাকবে। আচ্ছা, আর পরে যেটা সেটা হচ্ছে থিসিস সুপারভাইজার। সুপারভাইজার কে আপনার, সে তার নাম লেখা থাকবে। এরপরে যেটা ওই ডিজার্টেশনের বা থিসিসের টাইটেল, একটা মিনিট আমি তো নিচে নামতে পারছি না ঘটনা কি। হ্যাঁ, আপনার থিসিসের টাইটেল, ঠিক আছে? এটা ড্রাফট টাইটেল না, এটা একদম 100% আপনার থিসিসের টাইটেল। দাঁড়ান আমি এটা ঠিক করে দিচ্ছি। ওকে, এখানে হচ্ছে আপনাদের একদম ফাইনালি যেটার উপর আপনারা কাজ করবেন সেই টাইটেলটা এখানে থাকবে, টপিক না কিন্তু, ঠিক আছে? যেমন ধরেন ফর এক্সাম্পল, যেমন ধরেন কেউ ভার্চুয়াল লার্নিং করবে, ঠিক আছে? সেটা হচ্ছে টপিক, কিন্তু স্পেসিফিক ভাবে কোন জিনিসটার উপরে করবেন, অর্থাৎ আপনার থিসিসের টাইটেল হবে। হ্যাঁ, এটাই আপনি এখানে লিখবেন। আচ্ছা, তারপরে যেটা এই অংশটা এখানে ছোট, বাট আপনারা এখানে একটু আপনারা যে টপিকটার উপরে কাজ করতেছেন সেই টপিকের উপরে 10-12টা প্রিভিয়াস আর্টিকেল পড়বেন, ঠিক আছে? আর্টিকেল পড়ার পরে সেখান থেকে নিজের মতন করে সুন্দর করে একটা ইন্ট্রোডাকশন লিখবেন। এরপরে স্টেটমেন্ট অফ দ্য, মানে আপনি যে ইস্যুটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, মানে সেই ফিল্ডটাতে আসলে কি সমস্যা, মানে কাজটা কেন করতে চাচ্ছেন। হ্যাঁ, আগে সমস্যাটা বলতে হবে, তাই না? যে আমার ফিল্ডে আমি যে ইস্যুটাতে এই ইস্যুটাতে এই সমস্যা আছে, তো ওই সমস্যাগুলোর কথা আপনাকে বলতে হবে স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম। হ্যাঁ, সমস্যার প্রকৃতি বাংলা যদি বলেন। নাম্বার হচ্ছে এটা হচ্ছে কথা। হ্যাঁ, আপনি কোন যৌক্তিকতায় এই কাজটি করছেন, মানে আপনি যেই ফিল্ডে গবেষণাটা করবেন সেই গবেষণাটা করার কারণটা কি, কোন যুক্তিতে, সেই যুক্তিতে এখানে দিতে হবে যে এই সমস্যা, এই ধরুন আপনি যে ফিল্ডে কাজ করছেন সেই ফিল্ডে বাংলাদেশে কোনো কাজ নেই, তখন আপনি বলবেন যে এই কারণে আমি এই কাজটা করতে চাই। এটা হচ্ছে রেশনাল অফ দ্য স্টাডি। এখানে আপনাকে খুবই সুন্দর যুক্তি দিয়ে বলতে হবে যে কেন আপনি আপনার কারেন্ট টপিকে কাজটা করতে চাচ্ছেন। আচ্ছা, সবাই একটু মিউট করেন, আপনাদের একটু মিউট করে দেন, মাইক্রোফোনগুলো মিউট করে দেন। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে রিসার্চ কোশ্চেন। এটা কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ একটা পার্ট, এটা মনে রাখবেন। রিসার্চ কোশ্চেন অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট। কেন রিসার্চ কোশ্চেনে আপনি সেই জিনিসগুলোই দিবেন যে জিনিসগুলো আসলে আপনি গবেষণার মাধ্যমে বের করে আনতে চাচ্ছেন। হ্যাঁ, আমার যেটা মনে হয় যে আপনারা 2টা বা 3টা রিসার্চ কোশ্চেন দিবেন, এর থেকে বেশি নেই। আপনি এটাকে অবজেক্টিভস অফ দ্য স্টাডি বলতে ওরা ভালো। তবে কি কোশ্চেন হলে একটু ভালো হতো, কেননা হচ্ছে ওই ওরা বুঝতে পারতো যে আসলে কোন জিনিসটা ওদেরকে বের করে আনতে হবে কোশ্চেন করা থাকলে। যাই হোক, এটা রিসার্চ কোশ্চেন বা অবজেক্টিভ যেটা আপনাদের ভালো লাগে, এটা কোনো সমস্যা নেই, একই কথা। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে 2টা বা 3টা বেশি অবজেক্টিভ দিবেন না। এবং আরেকটা কথা হচ্ছে যে আপনাদের টাইটেলে যে শব্দগুলো আপনারা ব্যবহার করছেন বা ভ্যারিয়েবল, ওই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। টাইটেল একরকম কিন্তু রিসার্চ কোশ্চেন দেখা যাচ্ছে যে টোটালি আরেক রকম। হ্যাঁ, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, যেমন ধরেন টাইটেলে আপনি দেখতে চাচ্ছেন যে ফেসবুক মূলত মানুষ কি কি কাজে ব্যবহার করে, ঠিক আছে? তো এখন আপনি রিসার্চ কোশ্চেনে যদি অন্য কোনো মানে কোশ্চেন দেন যেটা আসলে আপনার টাইটেলের সাথে মিলতেছে না, হ্যাঁ, তাহলে কিন্তু হবে না। যেমন
আপনি কাজ করতেছেন ফেসবুক নিয়ে, আপনি রিসার্চ কোশ্চেনে একটা কোশ্চেন দিলেন যে ইন্টারনেটে আপনি কতক্ষণ সময় কাটান বা ইন্টারনেটে আমার রেসপন্ডেন্টরা কি কি কাজ করে সেটা আমি জানতে চাই, তাহলে কিন্তু আপনার ওই টাইটেলের সাথে কিন্তু এটা গেল না, কেননা টাইটেল হচ্ছে আপনার ফেসবুক নিয়ে, আপনি রিসার্চ কোশ্চেন করে রাখছেন ইন্টারনেট নিয়ে, দুইটা কিন্তু দুই জিনিস। তো আপনাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যেন টাইটেলের সাথে আপনার রিসার্চ কোশ্চেনের মিল থাকে। দুইটা বা তিনটা রিসার্চ কোশ্চেন করবেন, বেশি বড় না, ছোট, যেন ওই স্পেসিফিক বিষয়টা সম্পর্কে ইন ডেপথ ডেটা বা ইন ডেপথ আপনার ইয়েটা কি বলে তথ্য আপনারা দিতে পারেন। হ্যাঁ, আর সবার শেষে যেটা সেটা হচ্ছে মেথোডোলজি। আপনারা তো আশা করি মেথোডোলজির কোর্স করে ফেলছেন। হ্যাঁ, মেথোডোলজি এখানে খুব সংক্ষেপে, হ্যাঁ, প্রথমে কি আসবে বলেন? এই মেথোডোলজি কয় প্রকার বলেন? মাইক অন করে বলেন আপনারা মেথোডোলজি পড়ে এসেছেন, রিসার্চ মেথড কত প্রকার এটাই বোধহয় জানতে চাচ্ছেন। হ্যাঁ, মেথোডোলজি মেইনলি মেথোডোলজি কয় প্রকার বলেন? মেথোডোলজি তো সবকিছু শুরু, তাই না? তারপর তো মেথড আসবে। আচ্ছা, বলে তুমি ওদের কাছে যেও না, তাইলে তুমি বলেন। কেউ চুপ কেন সবাই? কি ম্যাম মেথোডোলজি মূলত কয় ধরনের? আচ্ছা, সবাই এরকম নীরব হয়ে যায় কেন? আমি তো ম্যাম একটা হচ্ছে সুমার কোয়ালিটিভ কোয়ান্টিটিভ পদ্ধতি। কোয়ান্টিটিভ কোয়ালিটেটিভ, হ্যাঁ কোয়ান্টিটেটিভ, ঠিক আছে, কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ। এখন আপনারা এটা বলেন তো যে কোয়ান্টিটেটিভ মেথোডোলজির আন্ডারে কি কি মেথড বা কি কি পদ্ধতি ব্যবহার করা হয়। আমি একটা উদাহরণ দিই, যেমন ধরেন জরিপ, ঠিক আছে। আবার কোয়ালিটেটিভ মেথোডোলজিতেও কিন্তু এরকম অনেক মেথডস আছে, যেমন ধরেন কেস স্টাডি, ইন্টারভিউ, হ্যাঁ, এরকম অনেক মেথড আছে, ফোকাস গ্রুপ ডিসকাশন, এরকম অনেক। তাহলে আপনাদেরকে সবার প্রথমে যেটা বলতে হবে বা আপনাদের নিজেদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে কোন মেথোডোলজির উপর আপনারা কাজ করতে চান, কোয়ান্টিটেটিভ নাকি কোয়ালিটেটিভ। হ্যাঁ, এবং এই ছিল আপনাদেরকে একটা নির্দিষ্ট টপিক, সেই টপিকে আপনারা খুঁজবেন, কি বলে এটাকে। আচ্ছা ভাইয়া, মেথোডোলজি সবাই কিরকম দিবেন? না, আমরা যেটা চাচ্ছি যে আমরা টাইটেল টপিক ওদেরকে দিয়ে দিব, সুপারভাইজারের সাথে কথা বলে আমরা টাইটেল ঠিক করে নিবে, ফাইনালাইজ করে নিবে, অথবা আমরা টাইটেল ফাইনালাইজ করে দিতে পারি। আর মেথোডোলজিটা আমাদের সুপারভাইজার তারা ডিসাইড করতে পারে তারা কোয়ালিটেটিভ করবে না কোয়ান্টিটেটিভ। আচ্ছা, আপনি কি বলেন? আমার মনে হয় এটাই ভালো, এখানে একটা ফ্রিডম থাকবে। হ্যাঁ, আমরা সবাই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস যাই। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনারা যখনই আপনাদেরকে টপিকটা দিয়ে দিব সেই সময় আপনারা ইন্টারনেটে ওই রিলেটেড 10-12টা আর্টিকেল দেখবেন, ঠিক আছে। গুগলে হাজার আর্টিকেল আছে, দেখবেন যে মোটামুটি কমন টপিক অনেক আর্টিকেল পাবেন। তো ওগুলা ভালোভাবে দেখলেই তখন বুঝবেন যে আচ্ছা আমি তাহলে কোয়ালিটেটিভ করব নাকি কোয়ান্টিটেটিভ করব। হ্যাঁ, তারপরে আসবে মেথডের কথা। আমরা জানি সবাই যে কোয়ান্টিটেটিভ বলে মোরালে সার্ভে করে, সার্ভে বিভিন্ন ভাবে করা যায়। আপনি সরাসরি সার্ভে করতে পারেন, টেলিফোন সার্ভে করতে পারেন, তারপরে ইমেইলের মাধ্যমে সার্ভে করতে পারেন, গুগল ফর্মসের মাধ্যমে সার্ভে করতে পারেন। এখন তো করোনাকালীন সময় সামনাসামনি গিয়ে সার্ভে করা আসলে খুব তাহলে হচ্ছে কোয়ান্টিটেটিভের জন্য। আর কোয়ালিটেটিভের জন্য ইন্টারভিউ করতে পারেন, সেমি স্ট্রাকচারড ইন্টারভিউ করতে পারেন, তারপরে কি বলে দেখি এফজিডি করতে পারেন, কেস স্টাডি করতে পারেন, এরকম অনেক তাহলে হলো মেথোডোলজি এবং মেথড। তারপরে আসবে সেটাতে স্যাম্পলিং। হ্যাঁ, স্যাম্পলিং কয় প্রকার বলেন? দেখি হ্যাঁ, অলরেডি ওদের রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে। একদম বেসিক সোশিওলজি, এখন যদি সোশিওলজি স্যাম্পলিং কয় প্রকার, মেথোডোলজি কয়, এগুলো বলা যদি একদম নীরব হয়ে যান তাহলে তো সবাই বলবে যে এরা কিছু শিখে নাই। বুঝছেন? এখন বলেন স্যাম্পলিং কয় প্রকার? আপনারা বাংলা নাম বলেন। প্রবাবিলিটি স্যাম্পলিং কয় প্রকার বলেন? প্রবাবিলিটি স্যাম্পলিং কয় প্রকার? সমস্ত কাছে বইটা নাই কারো কাছে?
গবেষণা পদ্ধতি বইটা আপনাদের কাছে আছে না? এই বইটা কিন্তু এখন আপনাদের জন্য বাইবেল। আমি কোরআন শরীফ বললাম না, আবার কেউ ভাবে নেন। এটা হচ্ছে আপনাদের জন্য বাইবেল। বাইবেল গুগল নিয়ে ঘুরবেন। আর যদি কোয়ান্টিটেটিভ রিসার্চ করেন সেক্ষেত্রে সামাজিক পরিসংখ্যান সমিতি যে বইটা আপনাদের দেওয়া আছে এটাও কিন্তু আপনাদের জন্য সেকেন্ড বাইবেল। কোয়ালিটেটিভ করলেও মেথোডোলজিতে মেইনলি প্রথমে মেথোডোলজির কথা উল্লেখ করবেন যে আমি কোয়ান্টিটেটিভ নাকি কোয়ালিটেটিভ করব, তারপরে মেথডের কথা উল্লেখ করবেন যে আমি কোনটা দিয়ে করব। হ্যাঁ, মেথডের পরে যেটা আসবে হচ্ছে আপনার মেথড স্যাম্পলিং এর কথা বলতে পারেন যে কোন স্যাম্পলিং মেথডে করতে চান। তো স্যাম্পলিং মেথড কি বলবো, এখানে তো আপনারা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এগুলা ব্যবহার করা তো বেশ কঠিন হয়ে যাবে। আমার পরামর্শ হচ্ছে যে যদি কোয়ান্টিটেটিভ করেন সেক্ষেত্রে কনভেনিয়েন্স স্যাম্পলিং কে ব্যবহার করতে পারেন। ওই যে কনভেনিয়েন্স স্যাম্পলিং ভালো হবে। কোয়ান্টিটেটিভ ক্ষেত্রে ওই যে কনভেনিয়েন্স মানে যারা পাবে তারই নন প্রবাবিলিটি স্যাম্পলিং যেটা আমরা পারপাস স্যাম্পলিং বুঝছেন আপনারা প্রবলেটিং ব্যবহার করাটা যেভাবে কঠিন হবে আমার হয় প্রবাবিলিটি স্যাম্পলিং এর যেটা পারপাস স্যাম্পলিং যেটা আমাদের নুন নবী স্যার বইতে ইউজ করেছেন ওই স্যাম্পলিংটা আপনারা ম্যাডাম যে কনভেনিয়েন্স স্যাম্পলিং বললেন সেই স্যাম্পলিংটা ইউজ করলে আপনাদের জন্য ইজি হবে স্যাম্পল পাওয়ার। হ্যাঁ, আর যারা হচ্ছে কোয়ালিটেটিভ করবে তারা পারপাস করতে পারেন, আর যারা কোয়ান্টিটেটিভ করবেন তারা কনভেনিয়েন্স স্যাম্পলিংটাই দেখতে পারেন। আর কি দুইটাই খুব সুন্দর করে স্যারের বইয়ে দেওয়া আছে, ভালো করে পড়ে নিন। আচ্ছা, মেথোডোলজির লাস্ট যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আপনার টুল, মানে কোন টুলটা ব্যবহার করে আপনি ডেটা কালেকশন করবেন। সার্ভের জন্য আমরা সবাই জানি কোশ্চেনিয়ার বা প্রশ্নমালা টুল, আর এফজিডি বা ইন্টারভিউর জন্য সেমি স্ট্রাকচার ইন্টারভিউ স্কেডিউল বা সেমি স্ট্রাকচার এফজিডি এরকম ছোট মানে 10 কোশ্চেনের একটা প্রশ্নমালা থাকবে যারা কোয়ালিটেটিভ করবে তাদের জন্য। এই কয়েকটা জিনিস মেথোডোলজিতে উল্লেখ থাকতে হবে। হ্যাঁ, যে আমার গবেষণায় আমি কোয়ান্টিটেটিভ পদ্ধতি ব্যবহার করতে চাই। হ্যাঁ, আপনারা মাধ্যমে আসলে করতে চান যেগুলো এখানে ক্লিয়ারলি বলে নিতে হবে। আর সবশেষে রেফারেন্সটা কেন দিয়েছি, কেননা রেফারেন্স লেখার কিছু নিয়ম আপনাদেরকে বলে দেওয়া হবে। আজকে বলে দেন আমরা ইউজুয়ালি রেফারেন্স দেখার জন্য বেশ কয়েকটা পদ্ধতি সারা ওয়ার্ল্ডে স্বীকৃত। তো একটা আছে এপিএ পদ্ধতি, একটা এভাবে করে এরকম বেশ কয়েকটা পদ্ধতি আছে। তবে আমাদের ফ্যাকাল্টিতে আমরা এপিএ সিস্টেমটা ফলো করার চেষ্টা করব। এটাই আমাদের সিদ্ধান্ত, এপিএ সিস্টেমটা ফলো করব। আপনারা সেটা ফলো করবেন। আনিকা প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, তো রেফারেন্স দেওয়া হয়েছে। আমি প্রথমে যেটা বললাম যে আপনাদের যখন টপিকটা দেওয়া হবে আপনারা 10-10টা আপনাদের টপিক রিলেটেড আর্টিকেল দেখবেন গুগলে। তো ওইটা দেখে আপনারা ইন্ট্রোডাকশন, তারপরে স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম, রেশনাল স্টাডি এগুলো সব লিখবেন। তো এগুলো লেখার সময় আপনাদেরকে কিছু রেফারেন্স দিতে হবে। সেই রেফারেন্সগুলো আপনারা এখানে করে দিবেন। হ্যাঁ, মিনিমাম আপনার 5-6টা রেফারেন্স আপনারা দিবেন। হ্যাঁ, আর এপিএ স্টাইলে কিভাবে রেফারেন্স দিতে হয়, ধরেন আমরা রেফারেন্স বিভিন্ন জায়গা থেকে লিখি। যেমন ধরেন বই হতে পারে, আর্টিকেল হতে পারে, সংবাদপত্র হতে পারে, ইন্টারনেটের কোনো একটা সোর্স হতে পারে। এখন কোনটা কিভাবে কিন্তু একইভাবে লেখে। হ্যাঁ, রেফারেন্স লেখার নিয়ম একরকম। ধরেন বইয়ের রেফারেন্স লেখার নিয়ম একটা, আবার আর্টিকেলের রেফারেন্স লেখার নিয়ম আরেকটা। কাজে কোনটা নিয়ম সেটা এপিএ 6th এডিশনের একটা বই আছে, ওইটা আমি দিয়ে দিব। ওইটা অনেক বড় বই দেখার কোনো প্রয়োজন নেই। আপনারা শুধুমাত্র রেফারেন্সের যে সেকশনটা বা অধ্যায়টা সেইটা একটু দেখে নেবেন। বড় করে দেওয়া আছে যে বইয়ের রেফারেন্স কিভাবে লিখতে হয়। হ্যাঁ, একটা বইয়ে যদি 4-5 জন রাইটার থাকে তাহলে সেটা কিভাবে রেফারেন্সে লিখতে হয়, তারপরে সংবাদপত্রের রেফারেন্স কিভাবে লিখতে হয়, খুবই সহজ দেওয়া আছে। হ্যাঁ, ওইটা আপনারা একটু দেখে নিলেই হবে। সাইটেশন কিভাবে করতে হয় সেটা গুরুত্বপূর্ণ। আপনারা ইনটেক্সট সাইটেশনটাও আপনাদের ঠিক রাখতে হবে, কারণ আপনি যদি একজনের কন্ট্রিবিউশন যদি আপনি স্বীকার না করেন সেটা কিন্তু চুরির পর্যায়ে চলে যায়। অর্থাৎ কারোর লেখার স্বীকৃতি যদি আপনি না দিয়ে নিজের বলে চালিয়ে দেন সেটা সফটওয়্যার আছে। আমরা এটা টার্নিটিং সফটওয়্যার। তো সেই সফটওয়্যারে কিন্তু ধরে ফেলবে যে আপনি কোথা থেকে চুরি করছেন এবং ওই লাইনটা এবং ওইটা একদম আমাকে রেফারেন্স দিয়ে বলে দিবে। সেই সফটওয়্যারে দিলেই ক্লিক করলেই বলে দিবে যে কোন খান থেকে আপনি চুরি করেছেন। সুতরাং ইনটেক্সট সাইটেশন যে জিনিসটা যাবে সেটাই রেফারেন্স আলাদা করবে। তো সুতরাং এই ব্যাপারগুলো খুব ক্লিয়ার থাকবেন আপনারা।
আমাকে একটা কথা বলেন তো, আপনার সাইটেশন কি সেটা আমার মনে হয় বোঝেন নাই, তাই তো? বলেন তো, বুঝছেন কেউ? জি না ম্যাডাম বুঝি নাই। আমি কি একটা আর্টিকেল বের করে যে ম্যাডাম আমরা তো ইন্টেক সাইটে সেটা বুঝি না, আপনারা তো পুরো চুপ এরকম চুপ থাকলে হবে না, হ্যাঁ ডিসকাশন করতে হবে, জিজ্ঞেস করতে হবে, প্রশ্ন করতে হবে, না হলে তো আপনারা বুঝবেন না। আচ্ছা ইন্টেক সাইটেশনটা দেখাই আমি। যেমন ধরেন প্রথম লাইনটা কেউ একজন পড়েন, প্রথম লাইনটা কেউ একজন পড়েন, আমি হাইলাইট করে দিচ্ছি, পড়েন। Century is undergoing a major shift, changing knowledge and teaching practices, increasing student population, competition and internationalization of all parts are contributing in the ever-changing landscape. আচ্ছা অসুবিধা নাই। মোট কথা হচ্ছে যে এই যে ফার্স্ট লাইনটা এখানে লেখা হয়েছে, হ্যাঁ এই ফার্স্ট লাইনটা যে লিখেছে তার না, ঠিক আছে, তার লেখা না, এই লাইনটা মূলত লিখেছে গোল্ডেন এবং গস্টিনের লেখা যে আর্টিকেলটা সেটা হচ্ছে 2009 সালে পাবলিশ হয়েছে, সেই আর্টিকেলটা থেকে। আচ্ছা এখন আমরা কিন্তু ভাবনা যে এই লাইনটা এক্স্যাক্টলি ওই আর্টিকেলে যেভাবে লেখা ছিল সেভাবে লেখা আছে, হ্যাঁ এই লাইনটা চেঞ্জ করা, সম্পূর্ণভাবে চেঞ্জ করা, হ্যাঁ ওখানে হয়তো একটু কঠিন করে লেখা ছিল, বা ধরেন 3-4টা লাইনে লেখা, কিন্তু এখানে যে লিখেছে সে ধরে ওই 3-4টা লাইনকে সামনে একটা লাইনে নিয়ে আসছে, অর্থাৎ যেখান থেকে আপনি কিছু নেন না কেন, হ্যাঁ যে লাইনে নেন না কেন সেটা চেঞ্জ করে দিবেন, নিজের ভাষায় লিখবেন, মোট কথা হচ্ছে তার ভাষায় লিখবেন, সেটা হয়ে যাবে চুরি, ঠিক আছে। তার লেখাটা অবশ্যই নিজের আচ্ছা আপনাদের হেডফোনগুলো একটু বন্ধ করুন তো, মাইক্রোফোনগুলো আপনি করে দেন। এরা কি মনোযোগ শুনতেছেন? পরবর্তীকালে প্রস্তাবে যার ইচ্ছা হয় শুনবেন, না হলে প্লিজ ক্লাস লিভ করেন, শুধু মিউট অন করে ডিস্টারবেন্স ক্রিয়েট করেন না, ঠিক আছে। যাই হোক এখন দেখেন যে এই যে একটা লাইন আমি একটা আর্টিকেল থেকে নিলাম, নিয়ে আমার নিজের ভাষায় লিখলাম, কিন্তু তারপরেও ওই আর্টিকেল থেকে যেহেতু আমি কথাটা লিখেছি, ওই আর্টিকেলের রাইটারদের নাম কমা দিয়ে সাল, ওই আর্টিকেলটা কবে পাবলিশ হয়েছে সেটা, এই দুইটা জিনিস কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। এবং আপনি যদি এরকম হয় যে পৃষ্ঠার এই ধরনের কোনো সাইটেশন ছাড়া লিখে যাচ্ছেন, তাহলে আপনার লেখার কোনো মূল্যই থাকবে না, কেননা আমরা কিন্তু এখানে মানে ফ্রি হ্যান্ড রাইটিং বা ধরেন এটা কোনো রচনা বা মানে জেনারেল কোনো লেখা না যে আপনি আপনার ভাষায় লিখে যাবেন। আপনাকে আমরা খুব বেশি জরুরি বলি কিন্তু মিনিমাম 20টা আর্টিকেল অবশ্যই পড়া উচিত, ঠিক আছে। সেই 20টা আর্টিকেল থেকেও ধরেন আপনি এরকম ভাবে যেখান থেকে যেটা লিখবেন, যে লাইন লিখবেন সেটা যতটুকু চেঞ্জ করেন না কেন, সেই আর্টিকেলে যারা অথর আছে, হ্যাঁ তাদের নাম এবং কমা দিয়ে সাল। এবং এই সাইটেশনেরও নিয়ম আছে, ধরেন যদি রাইটার 6 এর বেশি হয় বা তার বেশি হয়, তাহলে হচ্ছে ধরেন বোল্ডেন, এই যে দেখেন এখানে এসে নিচে তাকান যে বোল্ডেন ETL দেখেন, হ্যাঁ তার মানে একদম প্রথমবার আপনি সবার নাম উল্লেখ করবেন যদি 5 জন পর্যন্ত হয়, হ্যাঁ যদি রাইটার 6 বা তার বেশি হয় সেই ক্ষেত্রে একবারে আপনি এভাবে লিখবেন যে বোল্ডেন ETL, তার মানে হচ্ছে অন্যান্যরা, বোল্ডেন এবং অন্যান্যরা, হ্যাঁ। কিন্তু 5 জন পর্যন্ত প্রথমবার যখন ওই আর্টিকেলটা আপনি সাইট করবেন, প্রথমবার ধরুন ওই আর্টিকেল থেকে কিছু একটা নিলেন, প্রথম যে লাইনটা লিখবেন সেইখানে কিন্তু সবগুলো রাইটারের নামই আসবে। এই যে দেখেন আমি প্রথমে ওদের আর্টিকেল থেকে একটা লাইন নিয়েছি, ওদের 3 জনের নামই উল্লেখ করেছি, কিন্তু পরে ওদের আর্টিকেল থেকে আরেকটা লাইন নিয়েছি, সেখানে আবার সংক্ষেপে বলে দিলাম বোল্ডেন ETL, কারণ ওদের নামটা আমি এখানে অলরেডি একবার সাইট করে ফেলেছি, হ্যাঁ। এটাই হচ্ছে সাইটেশনের নিয়ম যে প্রথম একটা আর্টিকেল থেকে যখন আপনি কিছু নেবেন সবগুলো রাইটারের নাম আসবে 5 জন পর্যন্ত, হ্যাঁ। আর পরে যতবার ওই আর্টিকেল থেকে সাইটেশন করবেন ততবারই এরকম সংক্ষেপে লিখবেন, ঠিক আছে। আর যদি রাইটার বেশি হয় তাহলে একদম প্রথমবারই বোল্ডেন ETL এরকম চলে আসবে। আমি জানি না আপনারা বুঝছেন কিনা, যদি না বুঝেন আমাকে প্রশ্ন করতে পারেন। यस मैम আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের যিনি সুপারভিশন করবেন ওনারা আমরা
বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের প্রবলেমগুলো তুলে ধরলো এবং সে অনুযায়ী সমাধান পাবো, এটা বুঝতে পারছি ইনশাআল্লাহ। কিন্তু হচ্ছে যে এই যে ইন্ট্রোডাকশনটা লিখবো ম্যাম, তো ইন্ট্রোডাকশনটা আপনার হবে যে টাইটেল, এখান থেকে নেওয়া বিষয়গুলো বা লেখকের নেওয়া বিষয়গুলো আমরা এখানে সাবমিশন করবো, বাট ওখানে যা থাকবে হুবহু তা না, আমরা ওই ভাষাগুলোকে নিজের আঙ্গিকে টাইটেলের সংক্ষিপ্ততা করে লিখবো, এই তো ম্যাম। হ্যাঁ, টাইটেলের সাথে আপনি যে বিষয়ে গবেষণা করতেছেন সেই বিষয়ে আমার হ্যাঁ আমি ওটাই বলছি ম্যাম। জি ম্যাম, জি আমাদের থিসিস সব টাইটেল, প্রপোজাল হোক বা ফাইনাল থিসিস হোক, আপনি যে কোনো লাইন যদি আপনি বলেন যে আমার দৃষ্টিকোণ থেকে, হ্যাঁ, বা আমি মনে করি সেই ধরনের লাইনে আপনার কিসের দরকার নাই, কি বলে এটাকে সাইটেশনের দরকার নাই, কিন্তু যে বেশিরভাগ লাইনে সাইটেশন দেওয়ার আপনার লেখার একটা ভিত্তি আছে। আপনি অন্য একটা পাবলিশড বা পিয়ার রিভিউড আর্টিকেল থেকে আপনি লিখেছেন, তার একটা লেখার ভিত্তি আছে, কিন্তু নিজের ভাষায় পৃষ্ঠা লিখেছেন, সেটা কোনো ভ্যালু থাকবে না, ঠিক আছে? এবং হ্যাঁ ম্যাম। আর সাইটেশনের মেইন জিনিসটা হচ্ছে যে ওনাদের উপলব্ধিটাকে আমাদের সাথে সামঞ্জস্য করে লেখা। আর আমরা যদি শুধু নিজের কথাই লিখি তা কিন্তু হবে না, সাইটেশন লাগবে, অবশ্যই লাগবে এবং দিতে হবে। তবে আমাদের পয়েন্ট অফ ভিউ কিছু জায়গায় তুলে রাখতে পারি বা দিতে পারি, কিন্তু সাইটেশন অবশ্যই লাগবে। আপনি আপনার পয়েন্ট অফ ভিউ তুলতে পারবেন তখনই যখন তার পেছনে প্রিভিয়াস কোনো রিসার্চের পয়েন্টগুলো আপনি যৌক্তিকভাবে দেখাতে পারবেন। জি স্যার। আমি নাজমি মানে আমার ফাইন্ডিংসটা এটা পেয়েছি, কিন্তু ইতিপূর্বে আমিনা ম্যাডাম বা কামিনা ম্যাডামের এরকম একটা রিসার্চ হয়েছিল, সেটাতেও আমরা দেখেছি এরকম একটা ফাইন্ডিংস পাওয়া গেছে। জি স্যার, সিমিলারিটি যদি পাই স্যার, হ্যাঁ জি স্যার, সিমিলারিটি থাকলেও সেটাও উল্লেখ করতে পারেন। আমি এটা পেয়েছি, ওনারা এটা পেয়েছি। জি স্যার, জি বুঝতে পেরেছি স্যার। বাট সাইটেশনের গুরুত্ব এখানে অনেক বেশি স্যার, মানে লাগবে বেশি হবে, ঠিক আছে? হ্যাঁ, এটা কোনো বিষয় না। আমি খুব যে বলি সেটা হচ্ছে যে ধরেন আপনাদেরকে আপনাদের প্রপোজাল যেটা তৈরি করতে ওইটাকে একটু সামনে রাখা। সেটা হচ্ছে যে যখন আপনাদের তানভীর স্যার আমরা সবাই মিলে যখন আপনাদেরকে টপিকটা দিয়ে দিব, সেই টপিকে ধরেন আমরা আমাদের আপনাদের সুবিধার্থে 5-6টা আর্টিকেল আপনাদেরকে দিয়ে দিব। ওই 5-6টা আর্টিকেল ভালো করবেন, হ্যাঁ, ওই 5-6টা আর্টিকেল ভালো মানের দিব, যাতে কিনা আপনারা বুঝতে পারেন যে লেখার স্টাইলটা কি, মানে আপনারা যে একটা থিসিস করতেছেন এটা কিন্তু ওই মানে ধরেন পেপার পত্রিকা যে মানুষ লেখে ওই আর্টিকেল বা ওইটার সাথে এটা কোনো সম্পর্কই নেই, হ্যাঁ। আপনারা থিসিস মানে কি, এটা টোটালি আপনার পড়াশোনা রিলেটেড একটা লেখা, এবং এই লেখার একটা স্টাইল আছে। তো 5-6টা আর্টিকেল আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, সেই আর্টিকেলগুলো ভালো করে বুঝবেন যে আসলে সাইটেশন কতটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আপনি আপনার বড় কথা এখানে দেখতে পারবেন, আপনি যেসব আর্টিকেল পড়বেন সেসব আর্টিকেলে যেই অংশগুলো আপনার থিসিসে দরকার হবে, সেই লাইনগুলো আপনি নিজের ভাষায় লিখে তাদের নাম দিয়ে সাইটেশনগুলো দিয়ে দিবেন, হ্যাঁ। না হলে কিন্তু আপনার ওই থিসিস হোক বা প্রপোজাল হোক যেটাই হোক আপনার এটা কোনো ভিত্তি থাকবে না, ঠিক আছে? আরেকটা বিষয় একটু যোগ করলাম আনিকার সাথে, সেটা হচ্ছে আপনি যখন সাইটেশন বলবেন সেখানে তো পূর্ণাঙ্গ জিনিস প্রকাশ পাবে না। আপনি যখন ওই আর্টিকেলটাই আবার সাইটেশনটাকে আপনাকে ইলাবোরেটলি রেফারেন্সে ইউজ করতে হবে। কত সালে পাবলিশ, কোন জার্নালে প্রকাশ পেয়েছে, কত পেজে কত নাম্বার, সেটা লেখার টেকনিক আছে, হ্যাঁ। সেইটাও কিন্তু এক সিস্টেমে লেখা, আবার ভাবে লেখে, শিকাগো ভাবে লেখে, আপা সিস্টেমে একরকম ভাবে লেখে। তো সেটাও আপনাকে ফলো করতে হবে যে এই সিস্টেম আপনাকে ফলো করে রেফারেন্সটা লিখতে হবে। আবার সাইটেশনের সাথে সাইটেশন আপা সিস্টেমের আলাদা, হার্ভার্ড সিস্টেমের আলাদা, শিকাগো সিস্টেমের আলাদা, এরকম ভাবে প্রত্যেকটা আলাদা। আপনি যখন একটা ফরম্যাট সবসময় ইউজ করবেন, এপিএ ফলো করলে এপিআই সব সময়, সাইটেশনের সময় এপিএ ফলো করবেন, রেফারেন্সের সময় এপিএ ফলো করবেন। ওকে, আনিকা প্লিজ। আচ্ছা, এবার দেখেন যে এই যে এখানে রেফারেন্স করা হয়েছে গোল্ডেন পেট্রো এন্ড গসলিন, এখন আমরা রেফারেন্সে যাই দেখি যে এটা আছে কিনা, ঠিক আছে? চল এই যে বললেন আর এই যে পুরো রেফারেন্সটা, হ্যাঁ, ওই সাইটেশনের যে হ্যাঁ ইলাবোরেট রেফার কিন্তু এখানে দেওয়া আছে, হ্যাঁ। সেরকম ভাবে পুরো প্রপোজালে আচ্ছা ধরেন
সাপোজ এই যে দেখেন এখানে জন সিটিএল এর কথা বলা আছে, তো চলো আমরা দেখি যে জন সিটিএল এখানে আছে কিনা। এই যে দেখেন জন সিটিএল মানে জন সঞ্চালক আমরা ছিল যে এই যে দেখেন জোনস হার্ভে এবং লিফোর, এই যে পুরো এটা মোট কথা হচ্ছে যে আপনারা যে কয়টা সাইটেশন ওই প্রপোজাল হোক বা আপনার থিসিসে হোক যে কয়টা সাইটেশন আপনারা আপনাদের মেইন থিসিসের বডিতে ব্যবহার করবেন সেই সাইটেশনগুলো এখানে রেফারেন্স হিসেবে আসবে, কম না বেশি না, ঠিক আছে? জাস্ট যে কয়টা ব্যবহার করবেন সেই কয়টা এখানে রেফারেন্স হিসেবে চলে আসবে। পাসপোর্টটা দেখেন আপনি সাইটেশন দেখছেন, আপনি কিন্তু দেখতে পুরো নাম কিন্তু পান নাই, গোল্ডেন পেট্রো গোসলিন দেখেছেন 2009 দেখেছেন, কিন্তু সেইখানে সাইটেশনের মধ্যে কিন্তু কোন বই কিংবা কোন জার্নালে সেটা কাজ পেয়েছে, কোন সংখ্যায় সেটা কাজ পেয়েছে কিংবা কোন পেজে সেটা আছে সেটা কিন্তু আপনি রেফারেন্সিং তখন দেখেন গোল্ডের সাথে আর মানে সামথিং আর সামথিং গোল্ড পুরো নামটা কি বিশেষ চলে আসবে, কোন জার্নালে কাজ পেয়েছে সেটা চলে আসবে এবং কোন সংখ্যায় ভলিউমের কাজ পেয়েছে 37.2 এবং পেজ নাম্বার দেখেন 257 থেকে 277। সুতরাং আপনারা বুঝতে পারছেন সাইটেশন হচ্ছে জাস্ট আপনি যখন আর্টিকেলের মধ্যে আপনি বুঝতে যাচ্ছেন যে এটা কে কত সংখ্যা, কিন্তু পুরো জিনিসটা রেফারেন্সিংটা পুরোটা চলে আসে। সুতরাং পুরো আগ্রহী রাইটার যদি মনে করে, রিডার যদি মনে করে যে আমি আর্টিকেলটা দেখতে চাই, উনি যেটা বলছেন সেটা কতটুকু সত্য কিংবা কতটুকু আরো জানার আগ্রহ আছে, তাহলে ওই সাইটেশন রেফারেন্সে যখন আসবে উনি কিন্তু বুঝে ফেলবেন যে কোনখান থেকে এটা নিয়ে আসছে, সুতরাং এটা আমি আবার পার্সোনালি করে দেখি আমার মতো করে আমি কিছু ডিসকভার করতে পারি কিনা। সেটাই এরকম ভাবে আপনারা ধরেন একটা আর্টিকেল করতেছেন, তো আর্টিকেল করতে গিয়ে দেখলেন যে সেই আর্টিকেলে সাইটেশনে এমন একজনের নাম লেখা যার লেখাটা আপনার ভালো লাগছে, তখন কিন্তু এভাবে করে ধরে মাঝে মাঝে আমরা অনেক আনকমন টপিক কে কাজ করি, তখন হয় কি ধরেন ওই আনকমন টপিকে 2-3টা আর্টিকেল পাওয়া গেল ভালো, তখন ওই আর্টিকেলের অথর যে সাইটেশনগুলো ব্যবহার করেছে সেই সাইটেশনগুলো দেখে রেফারেন্সে চলে যায়, হ্যাঁ তখন ওই রেফারেন্স থেকে আমার কাজে লাগবে এরকম আরো বেশ কিছু আর্টিকেল কিন্তু সংগ্রহ করা সম্ভব, বুঝছেন? সেটার জন্য সাইটেশন এবং মানে রেফারেন্স দুটোই খুবই ইম্পর্টেন্ট। তো আমি আপনাদেরকে খুবই যেটা আমি আপনাদের জন্য একটা গোল ক্লাসরুম করে আপনাদেরকে আমি ওইখানে বইটা আপলোড দিয়ে দিব, বুঝছেন? আচ্ছা দেখা যাচ্ছে? यस मैम। আচ্ছা তাহলে এটা হচ্ছে আপনার আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন বা এপিএ স্টাইলের রেফারেন্সিং করার যে ম্যানুয়ালটা, হ্যাঁ সেটা। আচ্ছা তাহলে ম্যানুয়ালে আমরা সূচি চলে যাই, এটা হচ্ছে সূচিপত্র, ঠিক আছে? তো সূচিপত্রের ওই প্রথমে অনেক কিছু আছে, আমাদের এত কিছু দরকার নাই, আমাদের উদ্দেশ্য হচ্ছে দুইটা। এক হচ্ছে সাইটেশন কিভাবে লিখবো সেটা জানা, সাইটেশনটা খুবই ইজি, আমি তো আপনাদেরকে খুব সহজে বলে দিলাম। আরেকটা হচ্ছে রেফারেন্স সম্পর্কে জানা। তো চলো আগে সাইটেশনটা জেনে নিই, যেহেতু আপনাদের বডিতে সাইটেশনটা থাকবে। আচ্ছা এই যে দেখেন 6 নম্বর যে চ্যাপ্টারটা ক্রেডিটিং সোর্সেস, ঠিক আছে? এইটা আপনারা লিখে নিতে পারেন পেজ নাম্বারটা যদি আবার খেয়াল না থাকে সেই ক্ষেত্রে। আচ্ছা ক্রেডিটিং সোর্সেস এইখানে দেখেন যে এগুলো আমাদের দরকার নাই, ঠিক আছে? এত ইনডিটেইলে যাব না। 174 থেকে 179, ঠিক আছে? 100 থেকে 179 এখানে আপনারা আমি যে একটু আগে দেখালাম যে লেখার ভিতরে কিভাবে করে সাইট করতে হয় সেই জিনিসগুলো নিয়মগুলো বলা আছে। চলেন আমরা তাহলে চলে যাই 174 নম্বর পেজে। খুবই ভালো একটা বই, খুবই সহজ করে লেখা, আপনারা পড়লেই বুঝতে পারবেন, সহজ আছে। হ্যাঁ আমি একটু ভাইয়াকে বলি, ভাইয়া আমি একটু লিভ করতে পারবো? আচ্ছা শামিম ম্যাডাম খুব ডিস্টার্ব করতেছে। না ঠিক আছে, ওকে শামিম, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ঠিক আছে ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যে দেখেন 174 নম্বর পেজ, সিনটেক্সট, হ্যাঁ তার মানে হচ্ছে ইনটেক্সট সাইটেশন। আমরা যে বারবার মানে ধরে আপনি আমার একটা আর্টিকেল নিয়ে কাজ করছেন যে ওর মাত্র
ঠিক আছে সেভাবে লিখতে হবে। হ্যাঁ এখানে মোটামুটি বলা আছে সবসময় যে আপনি এরকম ব্র্যাকেটের ভিতরেই বলবেন এমন তো কোনো কথা নাই, তাই না? আপনি ধরেন একটা লিখে ব্র্যাকেটে এটা অমুকে রিসার্চ করে এটা পেয়েছে, হ্যাঁ তাহলে যে দুইভাবে কিভাবে লিখতে হয়, ব্র্যাকেটের ভিতরে লিখলে কিভাবে লিখতে হবে, আবার ব্র্যাকেটের বাইরে যদি কাউকে একদম উদ্দেশ্য করে লিখেন তাহলে সেই ক্ষেত্রে কিভাবে লিখতে হবে। হ্যাঁ যেমন দেখেন ব্র্যাকেটের ভিতরে নাম দিয়ে কমা দিয়ে একটা সাল দেওয়া হয়েছে, আবার ব্র্যাকেটের বাইরে যখন ধরেন বলবেন যে ধরেন আপনার তানভীর হাসানের একটা কাজ নিয়ে কাজ করছেন, ঠিক আছে, তাহলে হাসান 2003 সালে গবেষণা করে দেখেছে যে, হ্যাঁ তাহলে সেইভাবে যদি লিখতেন তাহলে এইভাবে লিখতে হবে, নাম দিয়ে তারপরে ব্র্যাকেটের ভিতরে হচ্ছে সাল। হ্যাঁ তারপরে ওয়ান ওয়ার্ড বাই মাল্টিপল অথর, তার মানে একটা কাজ কিন্তু অনেকগুলো অথর আছে বা অনেকগুলো লেখক আছে। দেখেন এখানে টোটাল 4 জন লেখকের কথা বলা আছে, তাহলে সেখানে এরকম হবে যে যেমন ধরেন রহমান, তারপরে বোরহানুদ্দিন খান এবং কাদের, হ্যাঁ 2007 সালে পেয়েছে যে, হ্যাঁ বা গবেষণা করে দেখেছে যে, তাহলে হচ্ছে তাদের নামটা এরকম আসবে। আবার যদি একটা টোটাল লাইন লিখেন, লাইন লিখে ব্র্যাকেটে দিয়ে দিতে পারেন, তাহলে তাদেরকে উদ্দেশ্য করে বলা লাগবে না, ঠিক আছে? এগুলো আপনাদের একটু পড়লেই হবে, এখানে একদম দেখেন খুব সুন্দর করে বলে দিচ্ছে। হ্যাঁ এবং দেখেন একটা জিনিস যে আপনি যখন লিখবেন এই যে ব্র্যাকেটের বাইরে যখন আসবে এন্ড, ধরেন এখানে 5 জন রাইটার, পঞ্চম জনের আগে কিন্তু একটা এন্ড আসবে, কিন্তু যখনই আপনি ব্র্যাকেটের ভিতরে লিখবেন, ব্র্যাকেটের ভিতরে লিখলে কিন্তু এন্ডটা এরকম ছোট হবে, এটা মনে রাখবেন। হ্যাঁ 2 জন রাইটার যদি হয় দেখেন 2 জন রাইটার, হ্যাঁ 2 জন রাইটার হলো এবং যদি 5 জন হয় বা 6 জন যতজন হোক আপনার সেক্ষেত্রে ওই ব্র্যাকেটের ভিতরে যখন আপনি লিখবেন এন্ডটা কিন্তু এরকম ছোট ফর্মে হবে। এরকম ছোটখাটো অনেক সুন্দর সুন্দর উদাহরণ এখানে আছে, এগুলো দেখবেন। আর এই চার্টটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ এই চার্টটা দিয়ে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। এই চার্টটা আপনারা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, বা আমি যখন বই দিব এটা কত নাম্বার পেজে, 177 নাম্বার পেজে এই চার্টটা আমার খুবই কাজে আসে। সত্যি কথা যেটা যে দেখেন ওয়ান ওয়ার্ড বাই ওয়ান অথর, হ্যাঁ দেখেন খুব সুন্দর করে দেওয়া যে কিভাবে লিখবেন, ব্র্যাকেটের বাইরে কিরকম পরে কিরকম এরকম। আমি যেটা প্রথমে বলেছিলাম যে যদি একের অধিক হয়, হ্যাঁ তাহলে প্রথমবার যখন ওই আর্টিকেলটাকে সাইট করবেন, যে ফার্স্ট সাইটেশন ইন টেক্সট, প্রথমবার যখন ওই আর্টিকেলটাকে কিছু সাইট করবেন তাহলে ওই 3 জনের নাম আসবে। কিন্তু দেখেন এখানে এই যে 1 ওয়ার্ড বাই 6 অর মোর অথর, ঠিক আমি যেটা বলেছিলাম যে যদি 6 জন হয় বা তার বেশি হয় সেই ক্ষেত্রে প্রথমবার যখন ওই আর্টিকেলটাকে সাইট করবেন প্রথমেই ETL টা চলে আসবে, ঠিক আছে? তখন আর সবার নাম প্রথমবার উল্লেখ করার প্রয়োজন নাই, ঠিক আছে? এই চার্টটা দেখলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। দেখেন যে 5 জন পর্যন্ত, যে দেখেন 1 ওয়ার্ড বাই 5 অথর, 5 জন পর্যন্ত কিন্তু প্রথমবার যখন সাইট করছে দেখেন 5 জনের নাম কিন্তু আসছে, হ্যাঁ যে ওয়াকার, অ্যালেন, ব্র্যাডলি, এটা কি নাম, ল্যামিনেট এন্ড সো, ঠিক আছে? সো কিন্তু এটা নাম, আপনারা সো অন্য কিছু ভেবেন না। হ্যাঁ তো 5 জন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এন্ড দিয়ে কিন্তু 5 জনের নাম উল্লেখ করেছে, কিন্তু যেই একটা 6 জন বা তার অধিক লেখক লিখবে ফার্স্টে আমরা ETL দিয়ে দিব। প্রথম রাইটার নাম দিয়ে, প্রথম যে রাইটার তার নাম দিয়ে আমরা ETL, তার মানে অন্যান্য, এরকম ভাবে খুব সুন্দর করে ব্র্যাকেটের ভিতরে কিরকম, ব্র্যাকেটের বাইরে কিরকম, দেখেন ব্র্যাকেটের ভিতরে যে কয়েকটা আছে দেখেন এন্ডটা ছোট ফর্মে আছে, হ্যাঁ আবার ব্র্যাকেটের বাইরে যেগুলো সেগুলো এন্ড কিন্তু ফুল ফর্মে আছে। তো সেই জিনিসগুলো এভাবে করে দিতে হবে। এরপরে দেখেন যে ধরেন একটা রিপোর্ট নিয়ে কাজ করছেন, হ্যাঁ যে রিপোর্টে কোনো রাইটারের নাম লেখা নেই, তাহলে রিপোর্টের ওই নামটাই রিপোর্টের নামটা ডাইরেক্ট চলে আসবে যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ। কোন আমরা দেখি যে বিভিন্ন বিষয় ওয়ার্ল্ড ব্যাংক, তারপরে ধরেন ইউনিসেফ, হ্যাঁ বা ইউএন এর বিভিন্ন বড় বড় রিপোর্ট আছে, যে রিপোর্টে দেখবেন যে কোনো লেখকের নাম, তাহলে ডিরেক্ট রিপোর্টের নাম চলে আসবে। কিন্তু প্রথমে যদি ইউএন কমা দিয়ে 2000 দেন তাহলে হবে না। হ্যাঁ প্রথমে ওই প্রথমবার যখন সাইট করবেন সেই সময় আপনাকে ডাটাটা মেনশন করতে হবে যে ইউনাইটেড নেশনস 2003। তারপরে থেকে যতবার রিপোর্ট থেকে সাইট করবেন তখন আপনি সংক্ষেপে ইউএন 2003 এভাবে লিখলেন। তো এটা যদি আসলে অভ্যাস হয়ে যাবে, কথা হচ্ছে যে সাইটেশনে যদি কোনো প্রবলেম হয় আপনারা ওই যখন অল্প অংশ লিখবেন, ধরেন একটা চ্যাপ্টার আপনাদের সুপারভাইজারকে দেখাবেন, হ্যাঁ তাহলে কিন্তু সমস্যাগুলো প্রথমেই দেখবেন যে সলভ হয়ে গেছে। কিন্তু পুরো একটা রেডিমেড এনে যদি জমা দেন হঠাৎ আপনার জমা দেওয়ার 7 দিন আগে, তখন কিন্তু আমাদের পক্ষে এটা কোনোভাবেই সম্ভব না আপনাদেরকে হাতে ধরে কিছু শেখানো, ঠিক আছে? তো এইটা গেল রেফারেন্স, আর এটা গেল সাইটেশন। আর রেফারেন্স এরকম ভাবে রেফারেন্স আপনার কোথায় গেল, রেফারেন্স কত নাম্বার পেজে,
রেফারেন্সটা একটু দেখেন, ওখানে আপনার সূচিপত্র দেওয়াই আছে। হ্যাঁ, রেফারেন্সটা আমাদের সূচিপত্র দেখে বের করতে হবে। যাই হোক, রেফারেন্স এরকম দেখবেন যে বইয়ের রেফারেন্স কিরকম ভাবে, এরপরে আপনার পত্রিকার রেফারেন্স কিরকম ভাবে, সব সুন্দরভাবে আলাদা ভাবে দেওয়া আছে। ক্রেডিটিং সোর্স তো দাঁড়ায় একটা মিনিট। এই যে রেফারেন্স এক্সাম্পল 193 নাম্বার দিচ্ছে। এই যে রেফারেন্স এক্সাম্পল। হ্যাঁ, এখন আপনারা শুধুমাত্র রেফারেন্সের সেই রেফারেন্সগুলো দিবেন যেগুলো আসলে আপনারা আপনাদের ইনটেক্সট সাইটেশনে ব্যবহার করেছেন। হ্যাঁ, রেফারেন্সে আবার কোনো আর্টিকেলের নাম দেওয়া যাবে না যেটা আপনারা আসলে ব্যবহারই করেন নাই আপনাদের পুরো থিসিসে। ঠিক আছে? তো রেফারেন্স এক্সাম্পল এই যে দেখেন। হ্যাঁ, দাঁড়ান একটা মিনিট। এখানে জাস্ট আমরা দিয়ে দিয়েছি কোনটা কত নাম্বার পেজে আছে। এই যে পিরিয়ডিক্যাল, ঠিক আছে? ধরেন এই যে জার্নাল, তারপরে ম্যাগাজিন, নিউজপেপার, নিউজলেটার, ঠিক আছে? এরকম ভাবে এই যে জার্নাল, ধরেন যে সব জার্নাল আর্টিকেলে ডিওআই নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, এই যে ডিওআই দেখবেন অনেক জার্নালে এই নাম্বারটা দেওয়া আছে। আপনারা যখন গুগল স্কলার বা যেখান থেকে ডাউনলোড করেন, যদি ভালো মানের আর্টিকেল হয় দেখবেন যে ডিওআই নাম্বারটা থাকে। তাহলে ডিওআই নাম্বার সহ যে আর্টিকেলগুলো আছে সেগুলো কিভাবে লিখবেন? ঠিক আছে? তারপরে 7 অথর্সের বেশি, হ্যাঁ 7 জন রাইটারের বেশি আছে, সেই আর্টিকেলকে কিভাবে রেফারেন্সে আনবেন? এরকম ভাবে যে জার্নাল আর্টিকেলগুলো ডিওআই, তার মানে হচ্ছে ডিওআই নাই যে জার্নাল আর্টিকেলগুলো আছে সেগুলো আপনারা কিভাবে সাইট করবেন এখানে বলা আছে। এরপরে অসংখ্য অনলাইন পাবলিকেশন হয়েছে। হ্যাঁ, সেটা কিভাবে করবেন এটা বলা। এরপরে দেখেন ম্যাগাজিন, যদি ম্যাগাজিন থেকে কিছু নেন কিভাবে করবেন? তারপর অনলাইন ম্যাগাজিন যদি হয়, অনলাইন ম্যাগাজিনটা কিভাবে করবেন? হ্যাঁ, তারপরে নিউজলেটার আর্টিকেল, ধরেন কোনো অথর নাই, কোনো লেখকের নাম নাই, ঠিক আছে? তাহলে আপনি ওই পত্রিকার যে অংশটা ওটা কিভাবে সাইট করবেন? হ্যাঁ, তারপরে যে দেখেন নিউজপেপার আর্টিকেল কিন্তু বেশিরভাগ সময় দেখবেন যে লেখকের নাম লেখা থাকে। যাই হোক, ওই এখানে সব লেখা আছে যে অনলাইন নিউজপেপার আর্টিকেলে কিভাবে আপনি সাইট করবেন এরকম ভাবে। আচ্ছা, ধরেন আপনারা ইন্টারনেটে একটা আনপাবলিশড মনোগ্রাফ দিলেন কোন স্টুডেন্টের, এরকম অনেক পাওয়া যায় ইন্টারনেটে। তো ওই মনোগ্রাফের রেফারেন্স কিভাবে লিখবেন? এরকম ভাবে অসংখ্য উদাহরণ এখানে দেওয়া আছে। এটা আগেই আপনারা তারপরে যে বই, ঠিক আছে? আচ্ছা, বই হলে পুরো বই যদি হয় তাহলে কিভাবে লিখবেন? যদি কোনো বইয়ের এক্সট্রা চ্যাপ্টার হয় যেটা অন্য আরেকজন লিখেছে সেটা কিভাবে সাইট করবেন? এরকম অসংখ্য উদাহরণ এখানে আছে। এগুলো আগে লেখার দরকার নেই, আগে আপনারা ডাউনলোড করেন, ঠিক আছে? আর্টিকেল ডাউনলোড করলে তখনই হচ্ছে আপনারা বুঝবেন যে আপনাদের কোন রেফারেন্স বা কোন সাইটেশন স্টাইলগুলো জানা দরকার। তখন আপনারা জাস্ট পেজ নাম্বার দেখে এখান থেকে দেখে শিখে নেবেন, তাইলেই হবে। তো আমার মনে হয় আমি এখানে স্টপ করি। থ্যাংক ইউ অনিকা। আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন যে কি বলবো যে স্মুথ জার্নি আপনাদের জন্য। তো প্রথম দিন থেকে যদি শুরু করেন ডেফিনেটলি এটা স্মুথ হয়ে যাবে। দ্বিতীয় দিন থেকে শুরু করলে একটু কঠিন হবে, তৃতীয় দিন থেকে শুরু করলে কখন হবে 7 দিন আগে আসতে কি হবে যে 7 দিন আগে এসে ডেলিভারি হবে তখন আর ঠিক হবে। স্যার একটা প্রশ্ন ছিল, আপনাদের প্রথম দিন থেকেই শুরু করতে হবে। জিনিসটা একটু আপনারা খেয়াল করবেন, টপিক এবং টাইটেল দুটো কথার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। আপনি যে কোনো একটা টপিক নিয়ে কাজ করতে পারেন, যেমন আপনি করতেছেন নারী অধিকার, নারী অধিকার নিয়ে কাজ করবেন, নারী অধিকারের কি বিষয় নিয়ে কাজ করবেন সেটা আপনাকে স্পেসিফিক হতে হবে। আপনি কিশোর অপরাধ নিয়ে কাজ করবেন, তাহলে কিশোর অপরাধের কোন বিষয়টি নিয়ে আপনি কাজ করবেন সেটা টাইটেলটা আপনাকে স্পেসিফিক করে দিতে হবে। আমরা যে বিষয়টা নিয়ে চিন্তা করছিলাম যে আপনাদেরকে আমরা কমন একটা টাইটেল দিব, টপিক দিব, এই টপিকের উপরে আপনারা আপনাদের সুপারভাইজারের সাথে কথা বলে আপনারা টাইটেল নির্ধারণ করবেন। অথবা আমরা নিজেরাও, আমরা যারা আছি টিচাররা আমাদের, আমরা নিজেরাও এটা বসতে পারি, আমরা নিজেদের মতো করে আমরা নিজেরা বসেও আমরা সেট করে দিতে পারি আপনাদের কমন একটা টাইটেল। কিন্তু আপনাদের ফিল্ড রিসার্চ ফিল্ড এরিয়া হবে আলাদা। আপনাদের মেথডোলজি একজনের আমরা ওপেন করে রেখেছি। আপনি কোয়ালিটেটিভ রিসার্চ মেথড ইউজ করতে পারেন, আপনি কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথড ইউজ করতে পারেন। মেথডোলজি আপনার সুপারভাইজার এবং আপনি দুজন মিলে নির্ধারণ করবেন আপনারা কোন ফিল্ডে কাজ করবেন, মানে কোন ধরনের মেথডোলজি নিয়ে কাজ করবেন, কোন ধরনের স্যাম্পলিং তার সাথে ফিট করবে, কিংবা কোন ধরনের টেকনিকগুলো
রিসার্চ টেকনিকগুলো আপনি ইউজ করবেন, সেটা নির্ভর করবে আপনার কি ধরনের রিসার্চ আপনি মেথডোলজি আপনি ফলো করছেন তার উপরে নির্ধারণ করা হবে। তো আমরা মোটামুটি আপনাদের আমরা গ্রাম বেস টাইটেল একটা সেট করতে চাচ্ছিলাম, সেটা আমরা নিজেরা আলোচনা করেছি। সেটা হচ্ছে মোবাইল ইন্টারনেট। খেয়াল করবেন, আমরা কিন্তু ব্রডব্যান্ড ইন্টারনেট বলছি। আপনার গ্রামে মোবাইল ইন্টারনেটের বহুমুখী ব্যবহার কি ধরনের হচ্ছে সেই বিষয়টি নিয়ে আপনাকে গবেষণা করতে হবে। সেই ক্ষেত্রে এটাই হবে আপনাদের টপিক, যে আপনার নিজ নিজ গ্রামে যাবেন। আমার মনে হয় 50টা স্যাম্পল যদি সার্ভে করেন, 50টার বেশি নিয়ে দরকার আছে। আমি আমার মনে হয় 50টা ইজ না, কারণ আমাদের টাইম লিমিট ধরে 50 স্ট্যান্ডার্ড না। যদিও এটা আপনি জাস্টিফিকেশন করে দিবেন কেন আপনি 50 নিচ্ছেন, আপনার রিসার্চে সেটা জাস্টিফাই করা থাকবে। আপনি কোয়ালিটেটিভ করেন কিংবা কোয়ান্টিটেটিভ করেন, এফজিডি নিয়ে আপনি হয়তো দুটো গ্রুপ নিতে পারেন, 10 জন করে দুটো গ্রুপ নিতে পারেন। যদি কোয়ালিটেটিভ রিসার্চে যান, কোয়ান্টিটেটিভ গেলে সার্ভে করতে পারেন, সুপারভাইজার আপনাকে ওনার সাথে কথা বলে নেবেন কি ধরনের কি টেকনিক আপনি ইউজ করবেন। তো আপাতত আমরা চিন্তা করে নিয়েছি যে আপনারা আপনাদের নিজ নিজ গ্রামে যাবেন এবং আপনাদের নিজ নিজ গ্রামে কিভাবে মোবাইল ইন্টারনেটের ব্যবহার হচ্ছে, কারা করতেছে, সেই ইন্টারনেটে কোন বয়সীরা পরিচালনা করতেছে বেশি, কিংবা কোন পেশার লোকজন পরিচালনা করতেছে বেশি, কিংবা কি ধরনের মোবাইল ইন্টারনেট দিয়ে তারা কি ধরনের কাজ করতেছে, তারা বিজনেস ওরিয়েন্টেড কাজ করতেছে, একাডেমিক কাজ করতেছে, সোশ্যাল মিডিয়া রিলেটেড কাজ বেশি করতেছে, দিনে কত ঘন্টা তারা মোবাইল ইন্টারনেট ইউজ করে, মোবাইল ইভেন আপনারা বলতে পারেন যে ইভেন এটা বলতে পারেন যে কোন ধরনের নেটওয়ার্কের সাথে তারা কানেক্টেড হয়ে আছে, নেটওয়ার্কের মান কিরকম, মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। এই জিনিসগুলো আপনারা সুপারভাইজারের সাথে কথা বলবেন। উনি যেভাবে দিক নির্দেশনা দিবেন, আপনি যদি সেই দিক নির্দেশনাগুলো ফলো করেন, আমি বলছি না কোনো রিসার্চই 100% হয়, তারপর আমি মনে করি যে আপনার রিসার্চের লজিক গুলো, যেটা খুবই ইম্পর্টেন্ট, যে কানেক্ট করা এবং লজিক এস্টাবলিশ করা, আপনার ডেটাকে আপনার অবজারভেশন এর সাথে আপনার ডেটা মিল থাকতে হবে, অবজেক্টিভের সাথে ডেটা মিল থাকতে হবে, ডেটার সাথে আপনার ফাইন্ডিংস মিল থাকতে হবে। এই কানেকশন গুলো আপনাকে ওনারা হেল্প করতে পারবে। আর সবচেয়ে রিসার্চের সবচেয়ে বড় যেটা বলি যে লাইভ প্রাণ, সেটা হচ্ছে আপনার লিটারেচার রিভিউ। তো আমি আমরা তো আজকে লিটারেচার রিভিউ কিভাবে করতে হয় সেটা আমরা দেখাতে পারলাম না। আমরা আরেকটা দিন আপনাদেরকে আমরা সময় দিব, আগামী নেক্সট উইকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। নেক্সট উইকে আমরা কিভাবে একটা আর্টিকেল খুঁজে বের করতে হয় গুগল স্কলার থেকে, সেটা আমরা ডেমনস্ট্রেশন করতে দেখাবো। তবে আপনারা এই মুহূর্তে যেহেতু আমাদের টপিক আমি নির্ধারণ করে দিলাম আমরা, যে আপনার গ্রামে মোবাইল ইন্টারনেটের ব্যবহার, এই এবং আমি ক্লুগুলো দিয়ে দিলাম আপনাদেরকে, যে কারা ব্যবহার করতেছে, কোন শ্রেণী, কোন পেশার ব্যবহার করছে, কতক্ষণ ব্যবহার করছে, কি ধরনের অ্যাপস তারা ব্যবহার করছে, কিংবা ধরেন বিজনেসে কতটুকু কাজে আসছে, কিংবা এডুকেশনে তারা কিভাবে, এই কথাগুলো আমি বলে দিয়েছি। এই রিলেটেড যে সংশ্লিষ্ট প্রিভিয়াস রিসার্চ আছে কিনা সেইগুলো কিন্তু আপনারা এখন থেকেই গুগল স্কলারে আপনারা খুঁজতে পারেন। তো গুগল স্কলারে সংশ্লিষ্ট আপনারা সার্চ করাটাও আপনারা খুব দ্রুত আপনাদের সাথে আবার বসে আপনারা দেখতে পারেন। তার আগে আপনারা নিজেরাও সার্চ করে দেখতে পারেন। গুগল এবং গুগল স্কলার কিন্তু এক না। আপনারা গুগলে গিয়ে গুগল স্কলার লিখলে দেখবেন যে গুগল স্কলারের পেজটা খুলে যাবে এবং অসংখ্য আর্টিকেল ওই রিলেটেড, তখন আপনি সার্চ দিতে পারেন মোবাইল ইউজ অফ মোবাইল ইন্টারনেট কিভাবে কি পয়েন্ট গুলো দিলে আপনার ওই সংক্রান্ত চলে আসবে, রিলেটেড আর্টিকেল গুলো চলে আসবে, কিন্তু আপনি সহজেই দেখতে পাবেন। তো আজকে এই পর্যন্তই। আপনাদের পক্ষ থেকে কোনো সংক্ষেপ বলেন, 9টা বেজে গেছে, আপনাদেরও সময়ের স্বল্পতা আছে। স্যার একটি প্রশ্ন ছিল স্যার, সেটা হচ্ছে স্যার আমরা তো ল্যাঙ্গুয়েজটা স্যার যে কোনো মাধ্যম, বেঙ্গলি আর ইংলিশ যে কোনো মাধ্যমে ইউজ করতে পারবো নাকি স্যার? হ্যাঁ, আপনারা রিসার্চ যে কোনো মাধ্যমে করতে পারেন। তবে আপনারা আমি বলি যে ফরচুনেট ব্যাচ আমরা আগামী কামিং থেকে স্পষ্ট করেই বলে দিব যে আমাদের টার্ম পেপার থিসিস ইংরেজিতে
সাবমিট করতে হবে। তবে আপনাদের জন্য এটা ওপেন আছে, আপনারা বাংলায়ও পড়তে পারেন, ইংরেজিতেও। ওকে স্যার আমাদের সুপারভাইজার স্যার মানে কখন সিলেক্ট হবে স্যার, আমরা মানে কখন পাবো? আমরা আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব, কারণ করোনা সিজন চলছে এবং আমরাও আলটিমেটলি আইসোলেশনে যেতে হয়েছে বিকজ অফ আমাদের দুজন কলিগ ডিপার্টমেন্টেরই দুজন কলিগই ওনারা এখন এই করোনা পজিটিভ চিহ্নিত হয়েছে। তো যার কারণে আমরা হয়তো আগামী 7-8 দিন ক্যাম্পাসে ক্যাম্পাস গাজীপুরে যাবো না, একটু আইসোলেশনের মধ্যে থাকাটা অফিস থেকে ইনভিটেশন আছে আমাদের। তো সেক্ষেত্রে আমরা আমাদের পুরো নামের তালিকাটা কি আপনাদের কাছে আছে? আপনাদের আপনারা এটা জোগাড় করেছেন? আপনাদের আমাদের কাছে মনে হয় স্যার আনিকা ম্যামের কাছে থাকার কথা। আনিকা ম্যামের কাছে আছে ম্যাডামই আমাদেরকে একটা লিস্ট দিয়েছে। আচ্ছা তাহলে ভেরি গুড। তাহলে ওই তালিকা আমরা সুপারভাইজার ম্যাম বা স্যারকে যত তাড়াতাড়ি পাবো স্যার তত মানে আমাদের সমস্যাগুলো বা আমরা আগায় যেতে পারবো। নাজমি, আমরা আগামী সপ্তাহের প্রথম দিকেই আমরা চেষ্টা করব আপনাদের সুপারভাইজার নির্ধারণ করে দেওয়া এবং পাশাপাশি ওই সেশনে কিভাবে লিটারেচার রিভিউ এর জন্য আপনারা যে স্কলার সার্চ করবেন কিভাবে করা যায়, এই আর্টিকেলগুলো পাওয়া যায়, সেই বিষয়টাও একটা ডেমনস্ট্রেশন আমরা করে দিই। সেই মিটিংটাও কিন্তু জয়েন্ট মিটিং হবে। এরপর থেকে যখন সুপারভাইজার নির্ধারণ হয়ে যাবে, ইটস আপ টু ইউ এন্ড ইউর সুপারভাইজার। হ্যাঁ, আর আপনাদের সাথে সবার একসাথে বসা প্রয়োজন না হলে হবে। হ্যাঁ, তবে আমি বারবার সুপারভাইজার আমাদের গ্রুপে যারা থাকবে তারা থাকলে হবে স্যার। হ্যাঁ, এটা কিন্তু উপন্যাস লেখা না, বারবার আমি বলছি উপন্যাস টিভি স্ক্রিপ্ট কিংবা যে রিপোর্টিং সাংবাদিকের রিপোর্টিং না, প্রতিটা প্যারার সাথে প্রতিটা লাইনের সাথে কিন্তু কানেক্ট করতে হবে তার পূর্ববর্তী লাইন। অর্থাৎ এটা একটা ক্রিটিক্যাল রিভিউ হবে, আপনার ক্রিটিক্যাল ফাইন্ডিংস আপনাকে বের করতে হবে। আপনি সেটা প্রাইমারি ডেটা সোর্স দিয়েই করেন কিংবা সেকেন্ডারি ডেটা সোর্স দিয়েই করেন। ইটস আপ টু ইউ যে এখন আপনি এবং আপনার সুপারভাইজার এটা জানতে এটা নিয়ে আমরা সবাই মিলে করতে পারবো। তো আপনাদের এই মুহূর্তে কতজন স্টুডেন্ট 24 আমরা হ্যাঁ 21 জন আর কি ওরা জয়েন করছে। 21 জন আছে, ঢাকা আমরা সহ 24 জন আমরা লিস্ট দেখে করে ফেলবো। ঠিক আছে, লিস্ট দেখে করে ফেলবো। আপনাদের কিন্তু আরেকটা জিনিস আমি বলে রাখি, এখন ফরমাল হবে। আপনাদের এই সুপারভাইজারের নাম কিন্তু আমাদের হায়ার অথরিটি থেকে পাস করে আনতে হবে। সুতরাং যেটা বলা হয় যে আপনাকে সাথেই কাজ করতে হবে এবং আনিকা ম্যাডামের সাথে ম্যাডামকে ফোন করে কিন্তু কাজ হবে। হ্যাঁ, এটা কখনোই করবেন না। কাজ করলে আমাকে আবার ফোন দিয়ে বলবেন না ম্যাডাম কি করতেছে, আমি তো বুঝি না। উনার কাছ থেকে আপনাকে কাজটা বুঝে নিতে হবে। হ্যাঁ, উনি আপনার সাথে জি স্যার। আমরা অনার্সের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট এবং আমরা করেছিলাম রাজশাহী জোনের স্যার, এবং আমরা শুনেছি যে ঢাকা স্যারেরা বেশ প্লিজড ছিলেন আমাদের থিসিসটা নিয়ে এবং আমাদের সাথে কাউরি ম্যাচ হয়েছিল না। আমরা বিভিন্ন জন নিজ ক্ষেত্রেই করেছিলাম গ্রামীণ গবেষণার উপরে এবং ভালো ওখানে রেজাল্ট নিয়ে আসতে পারছিলাম, যদিও অনেক সীমাবদ্ধতা ছিল ওপেনিং ব্যাচ আমরা প্রথমে। কিন্তু এখন তো স্যার অনেক ধরনের ম্যাটেরিয়ালস, অনেক ধরনের কোলাবোরেশন, অনেক ধরনের সীমাবদ্ধতা কাটিয়ে উঠেছি। ইনশাআল্লাহ আমাদের সুপারভাইজার স্যার ম্যামরা যারা হবে তাদের সহায়তায় আমরা হয়তো একটা ভালো কিছু উপহার দিতে পারবো এই করোনাকালীন মধ্যে, আশা রাখছি স্যার। ইনশাআল্লাহ আমরা সবাই যোগাযোগ করব। জি স্যার। তো জি স্যার। আর কোনো কিছু আপনাদের পক্ষ থেকে ম্যাডামরা আপনাদের পক্ষ থেকে আছে কিনা? আনিকা এই মুহূর্তে আমার সাথে আছে।
শারমিন অবশ্য বাচ্চা চলে গেছে। আমার কথা হচ্ছে এটাই যে আপনারা আর্টিকেল ওই বাংলায় সব পাবেন, বাংলায় সব ম্যাটেরিয়ালস পড়তে হবে, বাংলাতেই সব কিছু পড়তে হবে, এই ধরনের ধ্যান ধারণা এবং প্র্যাকটিস থেকে বের হয়ে আসতে হবে। এটা কিন্তু অনেক এটা মাস্টার এটা হায়ার এডুকেশন। তো আপনাদেরকে ওই বাইরের যে লেখা আর্টিকেল এমন না যে সব আর্টিকেল আপনারা বাংলাদেশের পরিপ্রেক্ষিতেই পাবেন, এমন না। অন্য দেশে একই বিষয়ে কাজ হয়েছে সেরকম আর্টিকেল কিন্তু ইংলিশ পড়তে হবে, এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। ইংলিশ মিনিমাম 20টা আর্টিকেল পড়ে আপনাদের এই থিসিসটা পড়তে হবে। দেখি কাজ শুরু করেন তাহলে দেখবেন যে কোনো প্রেসার লাগবে না। আচ্ছা, আর একটা বিষয় কিন্তু আপনাদের সেই অবজেক্টিভের সাথে আপনার এই আর্টিকেল সেটা একটু আপনাদের খেয়াল রাখতে হবে। নাহলে দেখা যাবে যে ইরেলেভেন্ট কথাবার্তা একটা আর্টিকেলের আমরা বলি যে অক্সিজেন, সেই অক্সিজেন যদি আপনার সাপ্লাই ঠিক না থাকে আপনি কিন্তু সেটা আবার পরবর্তীকালে আপনার রিসার্চ কোশ্চেনের সাথে মিলিয়ে অবজেক্টিভের সাথে মিলিয়ে আর ফাইন্ডিংস এর সাথে যদি কনফিউশন না মিলে কোনো কিছুই হবে না, ইটস এ বিগ জিরো। সুতরাং আবারও বলছি এটা কিন্তু প্রতিটা লাইনের সাথে প্রতিটা লাইনের কানেকশন হবে, আদারওয়াইজ এটা কোনো আর্টিকেল কোনো রিসার্চ। আপনারা ইতিপূর্বে আমরা দেখা যায় যে অনেক ক্ষেত্রেই আমরা ওভারলুক করে দেই যে না ঠিক আছে আপাতত যা করছে এইবারের মতো ঠিক আছে, আগে আমরা আবার ঠিক করে দেব। এইবার কিন্তু আপনাদের লাস্ট, সুতরাং অনেকের ফার্স্ট অনেকের লাস্ট, আবার অনেকের এর আগে করেছে সেকেন্ড টাইম আবার হচ্ছে। তো সুতরাং এই আর্টিকেলটা কিন্তু আপনাদের সারা জীবনের জন্য থাকবে এবং এটা কিন্তু যে কোনো ইন্টারভিউতে যান প্রমোশন বোর্ডে যান আপনাকে দেখতে যাবে কি করেছেন দেখি তো কি আর্টিকেল কি অবজেক্টিভ ছিল। ওখানে কিন্তু যারা বলবেন তারা কিন্তু মানে জানাশোনা লোকই বলবেন, তারা জ্ঞান আছে এই নিয়ে বলবেন। তখন কিন্তু আপনি যদি মিলাতে না পারেন না আমাদেরও বদনাম হবে। তো সুতরাং আমরা মিনিমাম একটা লেভেল মেইনটেইন করার চেষ্টা করব। আর আগেও একটা কথা বলছি, আবারও দেখছি যে কোনো রিসার্চ জ্ঞান অলওয়েজ কোশ্চেন বসে থাকবেন যে আমি একটা তৈরি করব, সেটা কখনো হবে না। প্রশ্ন থাকবে সেটাও রিসার্চে উল্লেখ করে দেবেন, আপনারা দেবেন এই আর্টিকেলের সীমাবদ্ধতা কি। তো যাই হোক আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। স্যার আমাদের হচ্ছে যে একটা কোশ্চেনিয়ার দেওয়া হয়েছিল নাকি কেন্দ্রীয় ভাবে, তো আমাদের গ্রুপে কি ওরকম ধরনের কোশ্চেনিয়ার দেওয়া হবে টপিকসের উপরে যে ওই কোশ্চেনিয়ার উপরে না আপনার ফিল্ডে আপনার গ্রামে যে জিনিসটা ছুটবে সেটা গ্রামে সেটা নাও সুতরাং প্রসেসটা হবে আপনাদের মতো করে। আপনার সুপারভাইজার তো অবশ্যই সেটা ক্লিয়ারেন্স ফাইনাল চেক পরে আপনি সেটা নিয়ে কাজ করুন। সেটা সার্ভের জন্য কোশ্চেনিয়ার কিংবা এফবিডির জন্য আপনার শিডিউল কোশ্চেনিয়ার তো সেটা আপনাদের ব্যাপার। কিংবা আপনি কেস স্টাডি করেন সেটা কেস স্টাডি টুল হতে পারে। তো সেটা আপনার সুপারভাইজারের সাথে আপনার বোঝাপড়া। স্যার আচ্ছা স্যার হ্যাঁ পল্লবী বলেন। স্যার গতবার আমাদের সবার তার মানে এবার প্রত্যেকটা গ্রামের জন্য ডিফারেন্ট কোশ্চেনিয়ার হবে, কিন্তু স্যার কোয়ান্টিটিটা সেম থাকবে যেরকম আমাদের 32টা ছিল গতবার। না এটা হচ্ছে যে আপনার কোশ্চেনিয়ারটা হচ্ছে আপনার অবজেক্টিভের সাথে আপনার ফিল্ড রিসার্চ ফিল্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে আপনার কারণ 50টা হতে পারে। আবার এক্সিডি যখন আমরা করি 10টা কোশ্চেনের মধ্যে শেষ করি। ফোকাস গ্রুপ ডিসকাশন 10টা কোশ্চেনের উপরে আপনাদের 10 জনকে বসিয়ে একটা করে প্রশ্ন আপনাকে এমন ভাবে করা হয় এবং এটা রেকর্ড করা হয়, সেখান থেকে একটা ফাইন্ডিংস বের করা হয়।
তো রেসপন্ডেন্ট 1 কি বলেছে, রেসপন্ডেন্ট 2 কি বলেছে, রেসপন্ডেন্ট 3 কি বলেছে, তারপর একটা সামারি স্টেটমেন্ট তৈরি করা হয়। আর সার্ভেতে কি করা হয়, 50 জন বা 100 জন যেটাই স্যাম্পল থাকুক সেটার উপর একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করছে, কত পার্সেন্ট এটা বলেছে, কত পার্সেন্ট কথা বলেছে, কত পার্সেন্ট এইভাবে দেখেছে। তো সুতরাং করবে 30টা হবে না 10টা হবে, নির্ভর করবে আপনার রিসার্চের নেচারের উপর, মেথোডোলজি টাইপের উপর, আপনার স্যাম্পলিং এর তো আগের থেকে আসলে এইভাবে যে সেবার আপনারা প্রথম একটা কাজ করছেন, সেই জন্য আপনাদেরকে ফিক্স করে দেওয়া হয়েছে। হাই লেভেলে উঠছেন না, এখন তো আপনাদের নিজেদের মতামত নিজস্ব একটা চিন্তা দিয়ে তারপর আপনারা করবেন যে কোয়ালিটি করতে চাই, কে কোয়ান্টিটি করতে চাই, এটা তো আসলে একজনের উপরে ডিপেন্ড করে। না, আরেকটা বিষয় ম্যাম, যে এখন হচ্ছে টপিকসের উপরে সুপারভাইজার স্যার বা ম্যামের সাথে কথা বলে গ্রামের প্রকৃতি, ধরন, পরিবেশের উপর নির্ভর করবে যে আমরা কোন কোন কোয়েশ্চেনের গুলো সেট করব বা আসলে কোন ধরনের মেথোডোলজিতে আমরা গেলে ভালো ইয়ে পাবো। কোনটা ওইটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট, কোশ্চেনের হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট। আপনি মনে করেন যে অঞ্চলে এখন অবশ্য শিক্ষার হার সব জায়গায় হয়ে গেছে, কিছু অঞ্চল আছে যেমন অঞ্চলে কেউ যদি গবেষণা করতে সেখানে শিক্ষার যে অবস্থা মিল্লার শহর অঞ্চলে কিংবা শহর, এক একটা এলাকার নেচার হবে এক এক রকম। জি স্যার, আপনি পরিকল্পনা নিয়ে আপচিল সমাজে একেবারে যেটা বলি আমরা নোয়াখালী অঞ্চলে এরকম একটা ধরন হবে, আপনি কথা আপনি আরো বেশি উদারতার সাথে কথা বলতে পারবেন। ওখানে যত হিসাব আমাদের একদম ইউনিয়ন পর্যায়ে গ্রামে প্রকৃতি, ধরন, পরিবেশ সবকিছুর সাথে তো আলাদাই তথ্য আসবে স্যার। তো এটা আমাদের সুপারভাইজার স্যার ম্যামের সাথেই ঠিক করতে হবে। জি স্যার, সেটার সাথে যদি আপনি সেই একদম তালা উপজেলার সাথে মিলবে না স্যার, মিলবে না। খাবারের গুলোতে আপনার একাধিক বিউটি পার্লার আপনি পাবেন, কিন্তু তালা উপজেলা খুঁজে পাবেন। হ্যাঁ, তো মিলবে না এক একটা জেলার এক একটা ব্যক্তি নেচার হবে এটাই, কিন্তু আয়াদের রিসার্চার হিসেবে আপনার সার্থকতা যে আপনি সেখান থেকে কিভাবে ডেটাগুলো আপনি তুলে আনতে পারছেন। ঠিক আছে এদিকে আমার একটা কথা। হ্যাঁ সোহেল বলেন। আমরা তো অনার্স করি না, যারা হয়তো একটা কোর্সে ওনাদের একটু অভিজ্ঞতা বেশি ভালো বুঝে, সেক্ষেত্রে আমাদের একটু কষ্ট হবে, চেষ্টা করব আপনাদের থেকে জেনে নেওয়ার জন্য। আপনার সুপারভাইজার আপনার জন্য ইমাম সাহেব আর কি বলবো, আবার আপনার সুপারভাইজার আপনাকে দিব ধরে দিন, আমরা টাইটেল একটা টপিক ঠিক করে একদম টাইটেল আপনাদেরকে দিয়ে দিলাম, সেই রিলেটেড আমাদেরকে আপনাদের সুবিধা মতো দিয়ে সেই পুরো বাকি দিন আমরা ম্যাম পেয়ে গেলে আপনার চিন্তার কারণ নাই, অর্ধেক হয়ে যাবে। কোন ক্লাসে একদিন টাইমের মধ্যে হ্যাঁ তা হবে, হ্যাঁ তা হবে। আমাদের সেকেন্ড সেমিস্টারে ক্লাস নাই স্যার ম্যামের। একটা ক্লাস
আমি দেখাই না আমরা তো আগামী সপ্তাহে বসছি আপনাদের এই ব্যাপারে একটা শর্ট ক্লাস দিয়ে ফেলবো। ওকে স্যার। রাত হয়ে গেছে অলরেডি 9:30 আজকে এই পর্যন্ত আমরা নেক্সট উইকে আবার দেখা করব। আমাদের সেখানে আপনারা কিভাবে একটা আর্টিকেল করতে হয় সেই ব্যাপারটাও পাশাপাশি আপনাদের জন্য সুপারভাইজার যিনি হবেন কার কাকে সুপারভাইজ করবে সেই ব্যাপারটা আপনাদেরকে যেটা করব সেটা হচ্ছে যে আপনারা সমাজের বইটা একটু দেখবেন, হ্যাঁ, যে কোয়ালিটেটিভ স্যাম্পলিং পড়া নমুনার মধ্যে দুইটা, সেটা হচ্ছে সুবিধাজনক নমুনা আর আরেকটা হচ্ছে আপনার ওই পারপাসিভ যেটা উদ্দেশ্যমূলক নমুনা। এই দুইটা ভালো করে যেটা পড়ে নিবেন সবাই যারা অনার্সে সুবি 5 মানে গণপদ্ধতি বইটা পড়েন প্রিলিমিনারি বিশেষ করে যারা তাদের কিন্তু অনলাইনে ডিএসএস এর যে আপনাদের বাউবির ওয়েবসাইটে ইবুকে ইবুক সেকশনে কিন্তু সমস্ত 5 বইটা আপলোড করা আছে। আপনারা চাইলে এটা এখান বলেছে আমি এই জার্নিটা কিন্তু পার করতে পার হয়ে যাবে কিন্তু কারেন্ট পেপার থিসিস এটা যদি প্রপার কোনো হাত নাই এক্সটার্নাল যদি স্যাটিসফাইড না যদি ফেল করিয়ে দেন এভারেজ না আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না বাট আপনাদেরকে সাবধানতার সাথে এটা ডিল করতে হচ্ছে। ঠিক আছে ওকে থ্যাংক ইউ সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার।